আয়ুর্বেদা জিনিসটা অ্যাকচুয়ালি কি? অনেকরা হয়তো জানে না, সব থেকে বেশি এক্সপ্লেনেশন আছে আয়ুর্বেদে ইন অথর্ববেদ। তো ওই যে হায়ারার্কি যে সিরিয়ালে চলে আসছে, দক্ষ প্রজাপতি থেকে নিলেন অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার থেকে নিলেন দেবরাজ ইন্দ্র, ওখান থেকে এসছে এই জিনিসটা। That is one of the reason why she was abode is in the Himalayas. উনি কেন পাহাড়ে থাকেন? Because প্রথম তিনটে কাজ কি করা উচিত এরকম যে সকালবেলা উঠলে তার লাইফস্টাইল অনেক বেটার হয়ে যাবে আগের থেকে। এরা যদি ভোরবেলা ওঠা শুরু করে দেয়, ওরা অনেকটা ন্যাচারাল সাপোর্ট পাবে। এই যে পিসিওডি যেটা বললে, এটা কি খুব ভাবে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে? So if one wants to be a winner in his life, health wise, ওকে কিন্তু স্ট্রিক্ট হতে। Your question is very much valid for the people who are doing night shifts, যারা রাতে কাজ করছে। এক্স্যাক্টলি। তখন কি করবে ওরা? তখন কি নাইট শিফট হতো না সত্য যুগে রাজা মহারাজা রামচন্দ্র? ইট ইজ কোয়াইট আনফরচুনেট কি সুগার বাড়ার কারণ অনেক আছে। ফার্স্ট নো দ্য রুট কজ। তো অ্যান্টিবাদ বলতে কি বোঝায়, আর অ্যান্টিবাদটাকে এক্সিকিউট কিরকম ভাবে করে? মানে তার বাতটা আস্তে আস্তে কমের দিকে যায়। বর্ষা ঋতুতে বাত বাড়ে, বাতে প্রকোপ হয়। They can achieve or not? Yes, they can achieve. They can achieve. আয়ুর্বেদা টপিকটা খুব আন্ডাররেটেড হলেও আমাদের ইন্ডিয়ার ঐতিহ্যময় ইতিহাসের এক ক্রুশিয়াল পার্ট। আজকে আমাদের সাথে আছে ডক্টর সৌরভ ভৌমিক। আজকের এপিসোডে আপনারা বাতের ব্যথা থেকে শুরু করে পিসিওডি বলুন কিংবা ব্লাড প্রেশার, এরকম অনেক জটিল রোগের সমস্যার সমাধান লুকিয়ে আছে এই পার্টিকুলার এপিসোডে। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন দেখতে থাকুন এবং জানতে থাকুন উইথ UKR। সৌরভ দা, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আসার জন্য। আর কেমন লাগছে এসে যদি বলো? ভালোই লাগছে, সেটআপটাও সুন্দর। থ্যাংক ইউ। যেটা আমি ভাবছি আরো এক্সপ্যান্ড হবে উইথ টাইম। ইয়েস, অবভিয়াসলি। ঠিক ঠিক। আর তুমি আয়ুর্বেদা নিয়ে স্পেশালিস্ট, আয়ুর্বেদিক ডক্টর, তো তুমি আয়ুর্বেদা নিয়ে একটু ডিটেলসে যদি বলো, কারণ কি সাবজেক্টটা খুব আন্ডাররেটেড আমার মনে হয়, বাকিদেরও খুব একটা নলেজ এই ব্যাপারে নেই। তো যদি আয়ুর্বেদা জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা যদি একটু ডিটেলসে বলতে পারতে, আর এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এসছে কোথা থেকে এই জিনিসটা? দেখো, আয়ুর্বেদ আমাদেরই বলতে পারো কালচারাল পার্ট। অনেক আগে থেকে আমাদের সিভিলাইজেশন যে হলো, আয়ুর্বেদ সবসময় সাথেই ছিল। আমরা অনেক জায়গায় পড়েছি, রামায়ণ মহাভারত, অনেক জায়গায় আমরা বেদ নিয়ে পড়েছি। তো বেদ যে আমরা বলি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, মানে 4টা বেদ। সব বেদের মধ্যে আয়ুর্বেদের টাচ আপ আছে। সব থেকে বেশি এক্সপ্লেনেশন আছে আয়ুর্বেদের ইন অথর্ববেদ। এই যে আয়ুর্বেদের যে আমরা বলি হেতুর লিঙ্গ ঔষধ জ্ঞানম স্বস্থ আতুর পরায়ণম, হেতু লিঙ্গ ঔষধ, এই 3টা জিনিস, হেতু লিঙ্গ এন্ড ঔষধ। এই যে 3টা জিনিস আছে, এটা আমাদের পরমপিতা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছিল। তখন কি ছিল? তখন মানে হাইট অফ ইন্টেলেকচুয়ালিটি খুব বেশি। এবার ব্রহ্মাজি থেকে যে জ্ঞানটা নিলেন, উনি হলেন দক্ষ প্রজাপতি। তো ওই যে হায়ারার্কি যে সিরিয়ালে চলে আসছে, ওনার শিষ্য। এবার দক্ষ প্রজাপতি থেকে নিলেন অশ্বিনী কুমার থেকে নিলেন আমাদের দেবরাজ ইন্দ্র, ঠিক আছে, সচিপতি যেটা বলে। তো তখনকার কি ছিল, জাস্ট একটা হিন্ট দিলে ওরা বুঝে যেত, আচ্ছা দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। ওকে। হেতু লিঙ্গ ঔষধি। হেতু মিনস কারণটা কি, ওকে। লিঙ্গ মানে লক্ষণ, ঠিক আছে, আর কি কি সিমটমস আমরা দেখতে পাচ্ছি। ঔষধি, হোয়াট ট্রিটমেন্ট ইউ উইল গিভ, কি কি চিকিৎসা করবে। তো এই 3টা জিনিস স্টার্টিং এ ব্রহ্মাজির মুখ থেকে বেরিয়েছিল। ওটাই দক্ষ প্রজাপতি শিখলেন ওনার কাছ থেকে অশ্বিনী কুমার। অনেকরা হয়তো জানে না, কিন্তু এই যে সিরিয়াল অর্ডার এসছে অশ্বিনী কুমার, দে আর 2 ব্রাদার্স। ওনার ওখান থেকেই মানে সার্জারির পার্টটাও শুরু হয়েছে। আচ্ছা, ফার্স্ট ওখান থেকে স্টার্ট সার্জারিটা। ওকে। বিকজ উনি যে আমরা বলি অর্গান ট্রান্সপ্লান্ট, উনি হেড ট্রান্সপ্লান্ট করেছিলেন, যেটা আমরা বইয়ে পড়েছি। দে ইউজ টু ডু কাউন্টার সার্জারিজ, মানে এর মাথা ওর ওখানে, ওর মাথা এখানে।
ওকে, তো গণেশের কনটেক্সটটা কি ওখান থেকেই আসছে? হ্যাঁ, বলতে পারো অনেকটা ওই কনটেক্সটে আসছে। ওকে, ঠিক আছে। তারপরে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের পরে আরো শিষ্য এরকম অনেক আছে। একটা হলো ব্রহ্মা, দ্বিতীয় হলো আমাদের আয়ুর্বেদের যে গড অফ মেডিসিন ইজ লর্ড ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী। উনি কোথা থেকে আসলেন? যখন সমুদ্র মন্থন হলো, the gods and the demons they were churning না the seabed, তো তখন ওই সমুদ্র মন্থনের সময় অনেক কিছু বেরিয়েছে, ইনক্লুডিং হালাহাল বিষ, যেটা শিব ঠাকুর ঠিক ঠিক অনেকটা নিবেদন করলো, হে লর্ড শিবা প্লিজ আপনি নিন, না হলে চারিদিকে ত্রাহিমাম হচ্ছে। উনি নিলেন। ওটার অনেক কিছু আছে, আমি ওই মাইথোলজিতে যাচ্ছি না। ঠিক। কিন্তু যখনই চারিদিকে মেইনলি ওয়াত এন্ড পিত্ত, এটা তিনটা দোষ, আমি পরে আসবো এটাতে। প্রত্যেক ডিজিজের ফার্স্ট যেটা সাইন এন্ড সিমটম আমরা দেখি ওটা হলো জ্বর। জ্বর বাংলা আমরা বলি জ্বর, ফিভার, সব জিনিস। তাই জন্য আমাদের ফার্স্ট সিমটম, দ্যাট ইজ দ্য ফার্স্ট। ওকে ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট। অ্যান্ড আমাদের টেক্সটে, ক্লাসিক্যাল মানে শাস্ত্র, শাস্ত্র আমাদের যখন আমরা যখন পড়তে যাই, নিদান স্থান, ডিফারেন্ট স্থান আছে, আমাদের প্রথম চ্যাপ্টারটাই হলো জ্বরের উপরে। জ্বর, সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, এগুলো চরকের বিভিন্ন স্থান আছে। ওদের একটা স্থানের ফার্স্ট চ্যাপ্টার হলো জ্বর। জ্বর ইজ দ্য ফার্স্ট, দ্য মেইন থিং যেটাকে ট্রিট করতে হবে, ইউ হ্যাভ টু এনি হাউ। তো যখন ওইসব ইনসিডেন্ট হচ্ছিল, হি ড্র্যাঙ্ক দ্য হালাহাল এন্ড সো মেনি থিংস, তখন একটা ভীষণ হিট জেনারেট হয়েছে, মানে শিবজি হ্যাড ফিভার দেন। Okay. That is one of the reason why Shiva's abode is in the Himalayas. কেন উনি পাহাড়ে থাকেন? বিকজ পাহাড় হলো ঠান্ডা। আচ্ছা, ওখান থেকে এসছে এই জিনিসটা। না, মানে উনি কেন পাহাড়ে থাকেন? বিকজ ওটা ঠান্ডা। আমরা যখনই জ্বর হয় দেখি না, ঠান্ডা কাপড় দিই, কোল্ড ফার্মেন্টেশন করি। জ্বরের উল্টো কি? ঠান্ডা। তো শিবজি ওয়াই হি রিসাইডস ইন ঠান্ডা, ইন হিমালয়ান বেল্টস। কেন আমরা পাহাড়ে বলি মোস্টলি? বিকজ ওই জায়গাটা ঠান্ডা। আরো অনেক জিনিস আছে, আমরা জুড়লে অনেক কিছু জুড়ে যাবে, বাট আমি মোটামুটি বলছি যেন সবাই বুঝতে পারুক যে জ্বরের অপোজিট হলো ঠান্ডা। ঠিক আছে। আর কোন কোন ওষুধ দিয়ে জ্বর চিকিৎসা হবে, ওই সব ওষুধ ভগবান ধন্বন্তরী নিজে হাতে নিয়ে এসেছিলেন। ওই মানে সমুদ্র মন্থনে উনিও প্রকট হয়েছিলেন। আচ্ছা। আর দেখতে গেলে লর্ড ধন্বন্তরী উনিও বিষ্ণুরই একটা রূপ। তো as you asked me the first question, what is Ayurved? তো আয়ুর্বেদ একটা বেদ যেটা আমাদের লাইফ নিয়ে পুরো এক্সপ্লেন করে, যে লাইফ কিরকম হওয়া উচিত, আমাদের রুটিন, রিজিম, আহার বিহার, আহার কি খাচ্ছি, বিহার আমাদের ভিসিনিটি, আশেপাশে আমাদের ব্যবহার, আচরণ কিরকম হওয়া উচিত, এগুলো এফেক্ট করে। এখন তো অনেক স্টাডি চলছে আমাদের পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে, সাইকোলজি নিয়ে চলছে, ওরা আমাদের ইন্ডিয়ান মেডিসিন নিয়ে স্টাডি করছে। আর সবচেয়ে ভালো টপিক আয়ুর্বেদে যেটা আমি পার্সোনালি ফিল করেছি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট টপিক, দ্যাট ইজ দ্য মেটাফিজিক্স, পদার্থ বিজ্ঞান। আচ্ছা। আমি ফিল করি যে পদার্থ বিজ্ঞানে যে বুঝে গেল পদার্থ বিজ্ঞান, ও লাইফটাকে অন্য অ্যাঙ্গেলে দেখবে, অন্যভাবে, অন্য হিসাবে দেখবে। কিরকম ভাবে? বিকজ পদার্থ বিজ্ঞান, দ্য ম্যাটার ফিজিক্স অ্যান্ড দ্য মেটাফিজিক্স, এটা আমাদের ব্রহ্মাণ্ড নিয়ে, ইয়ত ব্রহ্মাণ্ডে তত পিণ্ডে, ইয়ত পিণ্ডে তত ব্রহ্মাণ্ডে, যেটা পিণ্ড শরীরে আছে ওটাই ব্রহ্মাণ্ডে আছে, আর ভাইস ভার্সা। যখন আমরা বাইরে দেখছি, ব্রহ্মাণ্ডের মিস্ট্রি সলভ করার চেষ্টা করছি, আমরা ওই সেম জিনিস আমাদের শরীরের ভিতরে পাবো। নট জাস্ট আমাদের, এভরি লিভিং অর্গানিজম, সব লিভিং অর্গানিজম যদি আমরা, আজকাল মরফোলজি হয়, ট্যাক্সনমি হয়, মাইক্রোবায়োলজিতে ওরা যখন দেখে, যে মাইনিউট জিনিসগুলো ব্রহ্মাণ্ডে আছে। অ্যান্ড কম্পারেটিভ স্টাডি আজকাল সবাই করে। ওরা বলে যে যদি মানুষের ডিএনএ আমরা পুরোটা বার করে একটা বেল্ট চেইন টাইপ বানাই, ওটা পৃথিবীকে হয়তো 4 বা 5 বার এনসার্কেল করে নিবে। আচ্ছা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমাদের শরীরের ডিএনএ লেন্থ এত লম্বা আছে, উই আর ক্যারিং সামথিং ইনসাইড আস, যেটা পৃথিবীকেও সার্কামফারেন্সকে 4 বার ঘুরিয়ে নেবে, ইয়া মোর দেন দ্যাট। তো এই যে ছোট ছোট জিনিস আছে, আমাদের নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রন, ওটা একটা মিনিয়েচার ফর্ম অফ দি planets orbiting around the sun, or the solar system orbiting around another bigger system. The Milky Way is orbiting around some higher, bigger, kind of black hole. এমন একটা বড় স্ট্রাকচার, ডার্ক ম্যাটার আশেপাশে ঘুরছে। তো মেটাফিজিক্স, পদার্থ বিজ্ঞান, যেটা আমাদের শাস্ত্রের মধ্যে একদম মানে ক্লোজ অ্যাডহেরেন্সে আছে, ক্লোজ মানে সংযোগে আছে। আচ্ছা, ঠিক আছে। যেরকম গুণ আমরা বলি, গুণাস, গুরু মন্দ হিম স্নিগ্ধ শ্লক্ষণ সান্দ্র মৃদু স্থিরা দোষা সূক্ষ্ম বিশদা বিংশতি সবিপর্যয়। তো 10টা গুণ বললো, সবিপর্যয় মানে উল্টো। এবার এই জিনিসটা আমি বললে হয়তো সবাই শুনবে, হয়তো ভাবে যে আরে একটা বড় একটা শ্লোক মেরে দিল, কিন্তু এই শ্লোকটা যখন আমরা ভেঙে দেখবো আমাদের 10টা গুণ বলেছে, তার ঠিক উল্টো 10টা গুণ, তার ঠিক অপোজিট, অ্যান্টিনিম। এই যে পেয়ার হলো, 10টা পেয়ার হলো, এটা ব্রহ্মাণ্ডে প্রেজেন্ট আছে। সো আয়ুর্বেদা ইজ সামথিং উইচ আই ফিল যে আমি হয়তো আমাকে ডেকেছে অ্যাজ এ ডক্টর, বাট আই ফিল আই এম স্টিল এ স্টুডেন্ট and I will continue to be student because getting that upper hand, একটা যে হ্যাঁ আমি আয়ুর্বেদ জানি, এটার জ্ঞান নেওয়াটা অনেক অনেক বিশাল, অনেক ওয়াস্ট, অনেকটা ওয়াস্ট সাবজেক্ট, অনেক ওয়াস্ট সাবজেক্ট। তো এখান থেকে আরেকটা জিনিস যেটা আসে যে I hope you remember the series. ব্রহ্মা, দক্ষ প্রজাপতি, অশ্বিনী কুমার, ওনার শিষ্য হলেন ইন্দ্র। ঠিক আছে, বজ্ররাজ কাছে। আচ্ছা, তো ভগবান ইন্দ্রের কাছে কে পড়তে যাবে, ওনার শিষ্য কে হবে? ওকে, এবার আমাদের যে যুগ আছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, প্রত্যেক যুগে কিন্তু there is a systematic deterioration of thoughts. সাত্বিক গুণটা কমছে। ঠিক, এটা তো শুধু যুগ বলে না, মানে জেনারেশন ওয়াইজও কমছে, জেনারেশন আরো ওটা, এটা অন্য একটা টপিক আমরা চলে যাচ্ছি, ওখানে যাব না। ঠিক আছে, বাট ওই সময় মানে আজকে যদি আমি বলি যে আচ্ছা উনি একটা ভালো প্রফেসর এসেছেন, আমাদের মধ্যে কে যাবে ওনার কাছ থেকে ওটা শিখতে? তো দেখা গেলো আমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে, মতামত হবে না, হ্যাঁ না? আমরা কেউ গেলে হয়তো বলে ওকে কেন পাঠালি, আমাকে পাঠালি। কিন্তু এই জিনিসটা কলিযুগে আরো বাড়ছে। ওই সময় এই জিনিসটা ছিল না, ওখানে সব ঋষিমুনিরা বসে ডিসকাস করেছে হু ইজ দ্য মোস্ট এলিজিবল ওয়ান স্টুডেন্ট, আমাদের মধ্যে কোনটা সব থেকে ভালো যথার্থ শিষ্যে বনতে পারবেন, যে ডিজার্ভ করে। ওকে, তখন ওনারা বললেন না, ঋষি ভারদ্বাজকে পাঠানো, বিকজ হঠাৎ করে বলা হয়নি, দে ডিসকাসড ইট। তখন খুব মানে আমি বলবো সহৃদয় গোষ্ঠী, মানে বসে ডিসকাশন হতো। ওরা যখন বলছে না, ঋষি ভারদ্বাজ খুব সুন্দর করে গিয়ে ওনাকে মানে জেনারওয়ান গজরাজ, মানে হাতি জেনারওয়ান মানে ওনাকে গিয়ে উনি প্লিজ করতে পারবেন, ওনার কাছে জ্ঞানটা নিয়ে আসতে পারবেন। তো এরা বলে ইয়েস, সবাই সর্বসম্মতিতে উনি গেছিলেন। তো উনি ইনফরমেশনটা ওখানে এনেছেন। তো এই যে ওনাদের যে মিটিংটা হয়েছিল যে কে যাবে, ওটা হয়েছিল হিমালয়। ঠিক আছে, হিমালয় থেকে এবার গেলেন আমাদের ঋষি ভারদ্বাজ, অ্যান্ড উনি গিয়ে পুরো জ্ঞানটা নিয়ে আসলেন। এসে এবার উনি ওই জ্ঞানটা যত ঋষি মুনি ছিল ওদেরকে ডিস্ট্রিবিউট করলেন, বোঝালেন যে দিস ইজ ইট। ডিজার্ভিং ক্যান্ডিডেট এরকম ভাবে চুজ হতো যে কে শোনার পরে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে ব্যাপারটাকে বাকিদের কাছে গিয়ে। কেন? বিকজ আগেকার দিনে খাতা বই ছিল না, অনলি গদ্যান পদ্য, মানে শুনে মুখস্থ করে আসছে। শ্রুতিবিদ্যা, ইউ আর রাইট, শ্রুতিবিদ্যা। তো কে শ্রুতিবিদ্যাটা 100% এসে ওটাকে অগমেন্ট করে বোঝাতো, আরো খুলে বোঝাতো। তো এসে উনি বাকি ঋষিদেরকে বোঝালেন। এবার ঋষিরা কি করলেন, দে অল went to different directions, পৃথিবীর আলাদা আলাদা ডাইরেকশনে চলে গেলেন। এর মধ্যে কিছু কিছু পার্ট আছে যেটা লাগবে যে আরে এটা কি একটু ফিজিক্স কে হয়তো ওরকম করছে, আমি ওখানে যাচ্ছি না। দে went to different dimensions, ডিফারেন্ট জায়গায় ওরা গেছে, ওদেরও শিষ্যরা বানিয়েছে। তো আয়ুর্বেদ যেখানে যেখানে গেছে ওখানে ওখানে ওটার আলাদা নাম কেউ নিয়ে নিয়েছে। গ্রিসে হয়তো গ্রিসের আলাদা নাম, ইজিপ্টে গেছে তো ইজিপ্টে আলাদা নাম, হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আমরা যেটা খুব প্রমিনেন্টলি জানি, ভুটানে ওরা আমচি মেডিসিন বলে, সোয়া রিকপা। আচ্ছা, এখন আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষে AYUSH, আয়ুর্বেদা, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, কিন্তু AYUSSH এটা আমি শুনলাম, আরেকটা এস জুড়েছে, দ্যাট ইজ সোয়া রিকপা।
Now what is Swarikpa? It is just Ayurveda only. তো ওদের ট্রেডিশনাল মেডিসিন, চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন, যেখানে ট্রেডিশনাল মেডিসিন জুড়লো, ইট ইজ অল ডাইভার্সিটিজ অফ আয়ুর্বেদ, ডিফারেন্ট ফর্মে। আমাদের আয়ুর্বেদেই টিংচার বানানোটাও শিখিয়েছে। তো বেসিক্যালি আয়ুর্বেদাটা কোনো মানে এরকম না যে তোমার কোনো শরীর খারাপ হলো, তুমি একটা আয়ুর্বেদা ডক্টরের কাছে গেলে সে তোমার দুদিনে সারিয়ে দিল। এটা হচ্ছে তোমার লাইফস্টাইলটাকে বেটার করার একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট। একটা শ্লোক আছে যেটা আমাদের মতন ডাক্তাররা, স্টুডেন্টরা ফার্স্ট প্রফ থেকে শিখে, স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম চা। স্বস্থস্য স্বাস্থ্য, একটা সুস্থ মানুষের স্বাস্থ্যটা বাঁচিয়ে রাখা। যেমন আমরা অ্যানুয়াল মেইনটেনেন্স করাই, গাড়ির সার্ভিসিং করাই, কুলারের করাই, এসির করাই, বডিরও সার্ভিসিং দরকার। স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম চা। আতুর মানে যে রোগী, ওর বিকার, ওর মধ্যে যে বিকারগুলো এসছে, প্রশমনম, ওটা সমান কি করে করবে? তো একজন কখন ভাববে যে আমি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাব? যদি ও সবকিছু মেনে চলছে যেটা আয়ুর্বেদ বলেছে, তাহলে ওর যে সাইন সিমটম আসবে, ও যে ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওকে মিনিমাম মেডিসিন দিয়ে ঠিক করে দেবে। কিন্তু যে মেনে চলছে না, ও যদি যায়, তখন নাড়ি ধরে বোঝা যায়, আমাদের যে নাড়িটা বাত পিত্ত কফ যেটা বলে, ঠিক ওরা বলে দেয় যে আরে ইউ আর গোয়িং ইন দ্য রং ওয়ে, হোয়াট ইজ ইউর লাইফস্টাইল। একটা আয়ুর্বেদিক ডাক্তার, মানে আমি যেটা নিজেও পার্সোনালি করি, নিউ পেশেন্টকে অনেক সময় দিতে হয়। ইট মে গো আপ টু 1 hour, প্রপার হিস্ট্রি। সিলি পাস্ট মানে হয়তো ছোট একটা জিনিস, কিন্তু ওটা একটা ভালো ইনফরমেশন দিতে প্রেজেন্ট কন্ডিশনের উপর। যে নিজে হেলথটাকে ভালো রেখেছে, ইমিউনিটি পাওয়ার বেশি হবে, নট জাস্ট ইমিউনিটি, যে হাড় গুলো স্ট্রং রেখেছে, রিকভারি তাড়াতাড়ি হবে, রিকভারি ফাস্ট হবে। হয়তো দেখা গেলো একটা বড় কমিউনিকেটেড এন্ড কমপ্লেক্স ফ্র্যাকচার হতো, সিম্পল একটা হেয়ারলাইন হয়ে বেরিয়ে গেল। আমি এরকম কেস দেখেছি, বিকজ দে হ্যাভ এ ভেরি গুড লাইফস্টাইল, গ্রামের লোক। তো তোমার মতে এই যে লাইফস্টাইল বেটার করার যে প্রসেসটা, এটা যদি কেউ করতে চায়, সে শুরু করতে করবে? মানে আমি তো জানি যে সকালবেলা উঠে ব্রাশ করার পরে কি করতে হয়, বেসিক্যালি সবাই নিজের কাজ নিয়ে বসে যায়। তো প্রথম 3টে কাজ কি করা উচিত এরকম, যে সকালবেলা উঠলে তার লাইফস্টাইল অনেক বেটার হয়ে যাবে আগের থেকে? ইয়েস, আয়ুর্বেদা ওয়াইজ। আয়ুর্বেদ ওয়াইজ যদি আমি বলি, এই কোশ্চেনটা খুবই কমন, খুবই বিউটিফুল, কিন্তু এই কোশ্চেনটার আনসার জেনেও লোকরা ওর উপর অ্যাক্ট করে না। রাইট। The first answer as per Ayurved is আমরা ব্রহ্ম মুহূর্তে যদি উঠি, ব্রহ্ম মুহূর্ত is সূর্যোদয়ের নিয়ারলি 45 to 60 minutes আগে। রাইট। কারো কারো মত আছে 90 minutes আগে। ঠিক আছে, ঠিক আছে, আগে ওঠো তো, মিনিটের হিসাব পরে দেখবো। ঠিক আছে, তো যে আমি দেখেছি নিয়ার অ্যাবাউট 3:40 AM। 3:40 AM। এখনকার তো জেনারেশনের লোকজন 3:40 শুতে যায়। ঠিক আছে। সো আমি কোনো রকমের জেন্ডার বায়াসিং করছি না, মেল ফিমেল করছি না। যারা ব্রহ্ম মুহূর্তে ওঠে, ইওর আশেপাশে ওঠে, ওদের কিন্তু হরমোনাল সাইকেল, বায়োলজিক্যাল ক্লক, মানে অলমোস্ট দে গো হ্যান্ড ইন হ্যান্ড, খুব স্মুথলি একটা সাইকেলে চলে। যার ফলে ওদের মধ্যে যত রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার্স আছে, ইয়া এখনকার এত তো মিলাওয়াটি, সবকিছু তো ভেজাল, ওগুলো যখনই ওরা এক্সপোজার হবে, ওরা চট করে শরীরে অত বেশি এফেক্ট দেয় না। হরমোনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার হয়তো পরের দিকে আমরা ডিসকাস করতে হবে, আমি একটু লাইন বলে দিই। আজকাল আমি যেরকম খুব পেশেন্টস পাচ্ছি পিসিওডির, ফিমেলদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ঠিক আছে, পিসিওএস বলে, ওভারিয়ান সিনড্রোম। সো কিছু জিনিস হওয়া, ইয়া ব্লাড, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এটা এখন এত হয়ে গেছে, ইটস লাইক এ কমনার, দে উইল সে এখন তো সবাদেরই হয়, দে সে লাইক দ্যাট, বাট কেন হবে? এটা কি খুব ভাবে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে? এই যে পিসিওডি যেটা বললে, এটা লাইফস্টাইল ডিসঅর্ডার পার্ট। এবার ওর হচ্ছে, এরও হচ্ছে, তাই জন্য আমারও হয়েছে, নো, উই শুড নট বি দ্যাট ক্যাজুয়াল। আমাদের এরকম ইজি নেওয়া উচিত না। আর আমি কেন এই 3টে জিনিস বললাম, এটা খুবই কমন, এটা ইউ ক্যান টক টু এনি ডক্টর, যে কোনো ডাক্তার থেকে এই 3টা পেশেন্ট পাবে। এই 3টা পেশেন্ট, বাকিদের কথা ছাড়ছি, এরা যদি ভোরবেলা ওঠা শুরু করে দেয়, ওরা অনেকটা ন্যাচারাল সাপোর্ট পাবে। নেচারের সাপোর্ট কিরকম ভাবে? বিকজ আই টোল্ড ইউ, আমাদের সকালের দিকে হরমোনাল ক্লকটা আলাদা থাকে। আয়ুর্বেদ অনুযায়ী আমাদের 3টা দোষ আছে, পরে আমরা যাবো এক্সপ্লেনে। বাত পিত্ত কফ। বাত 5 রকমের হয়,
প্রাণবায়ু, উদান বায়ু, সমান বায়ু, অপান বায়ু এন্ড ব্যান বায়ু। ঠিক আছে, ওর মধ্যে প্রাণবায়ুটা টাইম হলো সকালের দিকে। ইট উইল স্টার্ট ইউ ক্যান সে অ্যারাউন্ড 2:30 AM থেকে স্টার্ট হয়ে যায় এটা। ঠিক আছে, আর ওটা প্রবল থাকে 4টা, 5টা, 6টার দিকে, আর একটু প্রবল হয়ে যায়। সো যে ওই সময় উঠছে, ও ওই সময় নিজের প্রাণবায়ুটাকে অ্যাক্টিভেট করছে আরো বেশি। তার মধ্যে যদিও প্রাণায়াম শুরু করে দেয়, আশা করি ইউ নো অ্যাবাউট প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম, যেটা সবাই করে, ওটাতে ওর প্রাণবায়ু আরো স্ট্রং হয়। আর যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সব ঠিক আছে। আমাদের চ্যাপ্টারও আছে প্রাণ আসনা, ধন আসনা, পরলোক আসনা। প্রাণটাকে বাঁচাও, তখনই ধন আসবে। ধন মানে ঐশ্বর্য, নট জাস্ট মানি, ইট ইজ ঐশ্বর্য। তারপর পরলোক আসনা মানে আধ্যাত্ম। তো প্রাণ থাকলে তো বাকি দুটো হবে। তো প্রাণটাকে স্ট্রং করার জন্য গেটিং আপ এট মর্নিং, আর্লি মর্নিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এন্ড ওর পরে আমাদের দিনটা শুরু। এন্ড এখান থেকে আরেকটা জাস্ট ছোট প্রশ্ন, ঠিক আছে? তুমি যেটা বললে 3:40 ওঠার ব্যাপারটা, সত্যি কথা বলতে গেলে মানে ডেইলি লাইফে লোকজনের এত প্রেশার থাকে, রাত জেগে নেয়, মানে মিনিমাম ধরো সবাই 12টা 12:30 নাগাদই ঘুমায়, তার পক্ষে 3:40 ওঠাটা একটু কষ্টকর। তো ওটার আশেপাশে বা কোন টাইমে উঠলে কাজে লাগতে পারে এই মানে এই ব্যাপার তুমি যেটা বলছো? দেখো কি হয়েছে, আমি এখনই বললাম না, আমাদের কলিযুগ, সবকিছু ডিটেরিওরেট হচ্ছে। ঠিক। আমরা কিন্তু সব জিনিসই একটা ইজি রুট আর একটা অল্টারনেট রুট খুঁজি। ঠিক আছে, তুমি দেখবে যখন কেউ উইনার হয়, চাই কোনো এক্সামের হোক, রেসের উইনার হোক, আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি, ইয়ার হার্ডওয়ার্ক কিয়া বাত। সো ইফ ওয়ান ওয়ান্টস টু বি আ উইনার ইন হিজ লাইফ, হেলথ ওয়াইজ, ওকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। হি নিডস টু বি স্টাববার্ন, অ্যাডামেন্ট, একটু জিদ্দি হতে হবে যে না আমি শরীর ঠিক করবো। সবসময় অন্যদের এক্সাম্পল কেন নিব, আমরা নিজেও এক্সাম্পল হতে পারি। ঠিক। এবার ঘুমটা দরকার। আহার, নিদ্রা, ব্রহ্মচর্য। আহার, ভালো খাবার দাবার, রাইট টাইমে খাবার, ঠিক খাবার। নিদ্রা, ঘুম, রেস্ট। ব্রহ্মচর্য, এখানে ব্রহ্মচর্য মানে সেলিবেসি না, নট জাস্ট সেলিবেসি। ব্রহ্মচর্য মানে কোনো জিনিস সাথে অ্যাটাচ না হওয়া। ইট কুড বি সিগারেট, ইট কুড বি অ্যালকোহল, ইট কুড বি মোবাইল ফোনস। ওর থেকে ব্রহ্মচর্য পালন করা। তো এই পয়েন্ট আমি বললাম বিকজ অফ দ্য নিদ্রা পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক, ঠিক আছে, আমরা আসবো ওটাতে, আগে এটা বলে দিই। হ্যাঁ, নিশ্চয়। নিদ্রা, নিদ্রা ইজ ইম্পর্টেন্ট। কেউ যদি 12টায় ঘুমায় আর আমি ওকে উঠে চলো ওটা 3:40, 3:40 উঠিয়ে দিলাম সকালবেলা, ওর ঘুমটা পুরো হলো না। যাদের ঘুম পুরো হবে না, ওদের বাত বাড়ে, ওদের ব্রেইনটা শ্রিঙ্ক করে। বুঝতে পারছো? ঘুম পুরো না হলে ব্রেন ছোট হয়ে যায়, শ্রিঙ্ক করে, বিকজ বাত বাড়ছে, কফ কমছে। আমাদের ব্রেইনটা কি, আমাদের শাস্ত্র অনুযায়ী ব্রেইনে কফের পার্ট আছে, এটা বাত নাড়ি। বাত নাড়ি মিনস নার্ভস, কিন্তু ইনফরমেশন স্টোর হচ্ছে। বাতটাকে কে ময়েসেন করছে, স্নিগ্ধ করছে? কফ। তো ব্রেইনটা আস্তে আস্তে ড্রাই হয় যারা রাত জাগে, বাত বাড়ছে। তো হেন্স কেউ 12টায় ঘুমাচ্ছে, উই ওয়ান্ট, আমি তো বলবো অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম নাও, মিনিমাম 6 ঘন্টা ঘুম নিতেই হবে, এটুকু দরকার। যদি না ঘুম নাও, হ্যাঁ, এক্সক্লুডিং দোজ হু আর সাত্বিক, যারা খুবই সাত্বিক, ওদের ঘুমের দরকার হয় না। সাত্বিক ইজ ওয়ান, মনের একটা গুণ সাত্বিক। আর দুটো মনের দোষ আছে, একটা রাজা এন্ড তামা, রাজসিক এন্ড তামসিক। ঘুমটা যেটা কে আনে, সাত্বিক ঘুম আনে না, তমো ভাব, তামসিকটা ঘুম আনে। তো বুঝতে পারো, যারা খুব ঘুমাচ্ছে ওরা হেভিলি তামসিক। এবার আমরা বলি যেরকম আমরা খাই আমাদের শরীর ওরকম হয়। আমরা যদি খুব গরিষ্ঠ আহার, গুরু আহার, ভারী খাবার দাবার খাচ্ছি, বাসি খাবার খাচ্ছি, বুঝতে পারো, ঠান্ডা খাবার খাচ্ছি, এগুলো তামসিক। এগুলো শরীরটাকে ভারী করে, ঘুম পাড়াবে। ভারী খাবার বলতে কিরকম টাইপের খাবারের কথা? গুরু আহার, ভারী খাবার। এখানে ভারী মিন্স যেটা ডাইজেস্ট হতে অনেক সময় নিচ্ছে, যেরকম প্রোটিন, হাই প্রোটিন, বা ইউজুয়ালি নন ভেজ, রেড মিট অর সাম কমপ্লেক্স মিট। ঠিক আছে, এটা একটা। ইয়া হয়তো দেখে গেল হালকা খাবার নিলে, ভেজিটেরিয়ান নিলে, কিন্তু অতি আহার, অতি আসন মানে বেশি খেয়ে নিচ্ছ, ক্যাপাসিটির উপরে, টেস্টি ছিল দাবিয়ে খেয়ে নিয়েছি, আকণ্ঠ খেয়ে নিয়েছি, তখন ওটাও তমোভাব করবে। তখন ওরকম পেশেন্টদেরও গ্যাস হবে, গ্যাসে দুর্গন্ধ হবে, তমোভাব। যত রিচ খাবার, মশালেদার, ওটা রাজসিক খাবার। যত ফল, কালারফুল ফল, লাইট, ভেজিটেরিয়ান, ওটা সাত্বিক আহার। রাইট।
আমি বলছি এই যে টপিকগুলো আছে, যদি আমরা এক একটা টপিক ধরি এক একটা দিন বেরিয়ে যাবে। সো যেটা তোমার কোশ্চেন যে আমরা হোয়াট আ পারসন শুড ডু 12টায় ঘুমাতে যাচ্ছে, ঠিক ঠিক। ফার্স্ট অফ অল ওই পার্সনের কাছে এইটুকু লিবার্টি থাকা উচিত যে ও টাইম কি করে ম্যানেজ করবে। যতক্ষণ প্রাণ আছে হি উইল ফাংশন, ও অফিস যেতে পারবে, কাজ করতে পারবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, একটা জীবনশৈলী থাকবে। ও যদি গড ফরবিডস যদি ও বিছানা ধরে নেয়, অফিসের কেউ আসবে না ওকে ওঠাতে, ওকে রিপ্লেস করে দিবে, নতুন খুঁজবে। বিকজ আজকের জমানাটা এই প্রচলনটা এরকম, একজন গেল তো আরেকজনকে বসিয়ে দিবে ওর সিটে, ঠিক আছে? তখন কি হবে? ওর হেলথটাকে কে দেখবে? হি হ্যাজ টু লুক আফটার হিজ হেলথ, হি হ্যাজ টু ম্যানেজ সামহাউ, কি না আমার এটা এক্সারসাইজ শিডিউল, আমি এই সময় ঘুমিয়ে যাব। আর যে বুঝবে না আমি রাত্রে আমার স্ক্রিন টাইমটা বেশি হচ্ছে, শুতে শুতে ক্যাজুয়ালি একটু মোবাইল খুললাম আর ওটাতেই আমার 2 ঘন্টা বেরিয়ে গেল, তো কি হলো? তখন যদি বলে আমি তো 12টায় ঘুমাই, অ্যাকচুয়ালি হি কুড হ্যাভ স্লেপ্ট বাই 10 PM, 10টায় ঘুমিয়ে যেতে পারতো। তো এই ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা যদি চেষ্টা করি। এবার হ্যাঁ, your question is very much valid for the people who are doing night shifts, যারা রাত্রে কাজ করছে। তখন কি করবে ওরা? তখন কি হয়, ইট ইজ কোয়াইট আনফরচুনেট কি নাইট শিফটটা ওরা বাধ্য হয়ে করছে, কারণ কি লাইভলিহুড কামাতে হবে ঘরের জন্য। তখন কি নাইট শিফট হতো না সত্য যুগে, রাজা মহারাজা রামের সময়? তখনও নাইট শিফট হতো, রাত্রে প্রহরীরা দিচ্ছে গার্ড দিতে। তো গার্ডের সময় কি হয়, ওদের আহার আর বিহার আগে থেকে ওদেরকে প্রোফাইলেকটিক্যালি মানে রেডি করা হতো যেন নাইট শিফটের জন্য রেডি থাকুক। কি করে? ওদেরকে স্নিগ্ধ আহার দেওয়া হতো, গুরু আহার দেওয়া হতো, যেন রাত্রে খিদাটা না হয়। রাত হলে কি হয়, সন্ধ্যার পরে ভাতটা বাড়ে, গধূলি গধূলি গরু ফেরত আসছে, ধুল বেড়াচ্ছে, দ্য ডাস্ক টাইম, ইভিনিং টাইমের পরেই হচ্ছে ভাত কাল শুরু, দ্যাট ইজ এ সন্ধি টাইম। সন্ধি ওটা পিত্ত এন্ড বাতের, ভাতকাল শুরু হয়ে যাচ্ছে। তো যারা নাইট শিফট করবে ওদের উচিত ওরা স্নিগ্ধ আহার খাবে। যেরকম এক্সাম্পল, হয়তো খিচুড়ি খেলো ঘি দিয়ে, আচ্ছা, রুটি খেলো ঘি লাগিয়ে, ইয়া হালুয়া খেলো ঘি বানানো হালুয়া। ঘিটাকে তুমি বারবার মেনশন কেন? বিকজ ঘি স্নিগ্ধ। ঘৃত, তেল, বসা, মজ্জা, 4টা স্নিগ্ধ জিনিস শাস্ত্রে বলেছে। ঘৃতটা সর্বোত্তম, ওর পরে তেল মানে তেল, তেলের মধ্যে সর্বোত্তম হচ্ছে তিল তেল, সিসেম আমরা বলি না, সিসমি অয়েল, তো তিল তেল। তারপরে মাস্টার্ড অয়েল আছে আর গ্রাউন্ডনাট অয়েল আছে, ঠিক আছে? একটা জিনিস আমি এর মধ্যে জুড়ে দিচ্ছি, যেটা প্রবলেম করছে আজকাল, ওটা হলো রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলের এগেনস্টে। আমি যেটা জানি আমাদের জিওগ্রাফি অনুযায়ী, ইন্ডিয়ান জিওগ্রাফি অনুযায়ী, তিল তেল, শস্য তেলটাই আমাদের ডাইজেশনের জন্য ভালো। বিকজ তিলের একটা গুণ আছে, ওটা শুধু বাতটাকেই কমায় না, ও পিত্তকে বাড়ায়। এবার এখানে ভালো পিত্তটাকে বাড়ায়, হজম করতে হেল্প করবে। পিত্ত ইজ গুড, আমরা পরে আসবো 3টা জিনিস। তুমি বলছিলে নাইট শিফট যারা করবে তারা কি খাবে? তো ওদেরকে তিল তেলে হয়তো ভাজা লুচি, ইয়া ঘিয়ে ভাজা লুচি, মানে স্নিগ্ধতা দেওয়া উচিত। মাথার তালুতে ব্রহ্মরন্ধ্র যেটা আছে, মূলাধার, স্বদেশ, নাভি, হৃদয়, বিশুদ্ধি, আজ্ঞা চক্র, সহস্রা, এই সহস্রার এখানে এই ব্রহ্মরন্ধ্রে তেল লাগাবে, লাগিয়ে হিল গো টু ওয়ার্ক, ও কাজে চলে যাক, নো প্রবলেম। তেলের মালিশ করে নিল, কাজে যেতে পারে, নো প্রবলেম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যখনই একটা চেঞ্জ আসে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সবাই ফিল করতে পারে সরি যে না কিছু ভালো হচ্ছে। আর যখন ওর মধ্যে কিছু আয়ুর্বেদিক মেডিসিনস অ্যাজ পার নারী, যদি ডক্টর বলেছে যে হ্যাঁ, একটা চিকিৎসক বললো নাও নারী অনুযায়ী খেলে, নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ ইট ইজ দিস। অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন যে সারা জীবন খেয়ে যেতে হবে এরকম কিছু না। আচ্ছা, এটা কোর্স থাকে বা কিছু এরকম? কোর্সও আছে, যদি সারা জীবন খেতেও চাও, there is no harm. For example, চ্যবনপ্রাশ, ফর এক্সাম্পল নিম পাতা, ফর এক্সাম্পল কারি লিভস, কারি পাত্তা, এগুলো সব আয়ুর্বেদিকের পার্ট, এগুলো আয়ুর্বেদিক পার্ট। এবার আমাদের ঠাকুমা ঠাকুরদাদা যদি হলুদ ডেইলি একটু খেত, ওটা আয়ুর্বেদ, সারা জীবন খেয়ে এসছে। What happened? Did anything wrong happen with them? Never ever. না, আয়ুর্বেদ জড়িয়ে রয়েছে, কিন্তু অনেকে জানেও না যে তারা আনকনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে আয়ুর্বেদকে কনজিউম করছে। আমরা যে খাওয়া দাওয়া খাচ্ছি, সুখ ধান্য, সমী ধান্য, মাছ, শাক, ফলাশ্রয়, খুব সুন্দর করে বলে দিয়েছে, মোনোকটস, ডাইকটস, চাল, ছোলা, এই সব আমাদের আয়ুর্বেদেরই পার্ট, এইগুলোর মধ্যে গুণ আছে। একটা ছোট জিনিস বলছি, যদি আমরা মিস না করে যাই, আজকাল আমার পেশেন্টরা বলে যে স্যারজি গ্লুটেন ফ্রি খানা হ্যাঁ, আমাদের গ্লুটেন আছে, এটা খাবো না।
এই গেহুর মধ্যে গ্লুটেন আছে, ওর মধ্যে গ্লুটেন আছে, এই আছে। তো তখনই অ্যাডভার্টাইজ, যেরকম এই ট্যাবলেট গুলো অ্যাডভার্টাইজ হয়ে গেছে এটার জন্য, ওটার জন্য। এখন গ্লুটেন ফ্রি খাবার গুলো অ্যাডভার্টাইজ করছে বিদেশ, মানে পাশ্চাত্যে ওয়েস্টার্ন কান্ট্রি, আমাদের এখানে। whereas if you read the Ayurvedic text, গেহুর উপরে খুব সুন্দর জিনিস লিখেছে, বন্ধনা, যেটা বাঁধে, যেটা ধরে, মানে যেটা বাইন্ডিং এনার্জি থাকে। যাদের ফ্র্যাকচার হয়েছে, হাড় ভেঙেছে, যে হয়তো কার্টিলেজিনাস কোনো টিয়ার হয়েছে, ওখানে আমাদের বন্ধন দরকার। তো ওখানে গেহু মানে আটার রুটি। আচ্ছা, এবার রুটির মধ্যে, বন্ধনের মধ্যে আরেকটা পার্ট প্লে করছে গ্লুটেন হেলথ এন্ড বাইন্ডিং। এবার যদি আমরা বাইন্ডিং পার্টটা সরিয়ে দেবো, নেচার দিচ্ছে আমাদেরকে, নেচার ওই কম্পোজিশনে দিয়েছে উইচ ইজ গুড ফর আওয়ার হেলথ, নট জাস্ট ইন আওয়ার হেলথ, পশু পাখি সবাই খাচ্ছে ওটা, সবাই হেলথের জন্য ভালো, যেটা নেচারের প্রয়োগ। কিন্তু আমরা ওর মধ্যেও কে বলে দিচ্ছে গ্লুটেন এরকম আছে, ওরা গ্লুটেনটাকে সাইড করে দিচ্ছে। ইয়েস, যাদের অ্যালার্জি ধরা পড়েছে স্পেসিফিক, যে হ্যাঁ ওর গ্লুটেনের প্রতি অ্যালার্জি আছে, গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, এরকম পাবে যাদের হয়তো গমের ইয়া আটার কিছু জিনিস খেলে না গ্যাস হয়, পেটে জ্বালা হয়, আর একটু ওয়ার্স হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে, তখন ওদেরকে বলে যে দেখো হয়তো ইয়া চেক করা, আজকাল তো ইনভেস্টিগেশন এসছে, ইয়া আমরাও বুঝবো হ্যাঁ এটা খেলে হচ্ছে, ডোন্ট হ্যাভ ইট। দুধ খেলে প্রবলেম হচ্ছে, ল্যাকটোজ ইনটলারেন্ট, তাহলে দুধ খাবে না। এটা সিম্পল অবজারভেশন, এটার জন্য বিরাট বড় খরচা করে ইনভেস্টিগেশন দরকার নেই। কিন্তু যদি একজনের হয়েছে বলে সবাই গ্লুটেন ফ্রি খাওয়া শুরু করে দেয়, ওনার পেট হয়েছে আমারও হবে হয়তো, দ্যাট ইজ রং। ঠিক আছে, সো ইউর কোয়েশ্চেন ইজ রাইট। লাইফস্টাইল খুব এখন হেকটিক, খুব ক্যাওটিক হয়ে গেছে, সবই দৌড়ভাগের মধ্যে আছে, পারফরমেন্স দিতে হবে, টার্গেট অ্যাচিভ করতে হবে। তার মধ্যে আর একটা জিনিস, যে সবাই তো বাড়ির খাবার খাওয়ার চান্সও পায় না, মানে লাইক রাস্তার খাবার, স্ট্রিট ফুড, এরকম টাইপের চলছে এগুলো খুবই আর কি। তো এগুলো কি খুব এফেক্ট করে স্ট্রিট ফুড বলো, যদি বাইরে তেলে ভাজা খাওয়া? অফকোর্স, সি এভরিথিং হ্যাজ এ লাইফ, একটা তেলেরও লাইফ আছে। একটা তেলে ভাজা করলো, ওই তেলটাকে যদি বারবার ইউজ করে, ওই তেলটার মধ্যে আমাদের আকাশে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, মানে গ্যাস, যেগুলো কন্টিনিউয়াস যদি একটা তেল দিয়ে ওটা করছে, ওটার মধ্যে সব গ্যাসগুলো হাইড্রোজেনেশন হচ্ছে, আর যে স্যাচুরেশন হচ্ছে, ওই তেলে আবার পকোড়া ভাজছে। এবার চিনির চাশনি, আই এম এগেনস্ট সুগার, আমি সুগারের এগেনস্ট, যেটা মানে সুগার প্রসেসিং কি করে ফসফরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, অ্যামাইলেজ, এগুলো দিয়ে প্রসেসিং হয় অনেক রকমের তোমার, যেখানে কিনা যেটা দেশি খান্ড, যেটাকে সীতা বলে বা মিশ্রি বলে, দেশি, ওর মধ্যে এসব কেমিক্যালের কোনো কাজ নাই, ফসফরিক অ্যাসিড হ্যান ত্যান এসব নাই, আমি ওটাকে প্রেফার করি। এবার যে চিনি আছে, চিনিটা এগেইন কামিং ব্যাক টু ওয়াত পিত্ত এন্ড কাফা, চিনিটা পিত্ত বাড়াচ্ছে আর বাত বাড়াচ্ছে, ইট ইজ হট। ওকে, দেখবে চিনির জিনিস খাবার মুখটা তিতো লাগে, হয়তো নোটিস করেছে, যেখানে আমলকিটা খাওয়ার পরে যদি জল খাও কি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি। সো দ্যাট মিন্স আমলকি ইজ মধুর, এন্ড চিনি যেটা ফ্যাক্টরি থেকে আসছে, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ তিক্ত, কটু, কারণ কি এটা ছটা রস, মধুর আমলে লবণ, কটু তিক্ত কষায়, ছটা রস। তো এই যে জিনিসটা আছে, ওটা তাহলে পেটে গিয়ে কি করছে? গরম করছে। এই চিনির চাশনি দিয়ে রসগোল্লা যেটাই বানাচ্ছে, ওটা তো হয়ে গেল, কিন্তু ওটা ওরা হয়তো ফেললো না, হু ইজ গোয়িং টু গো অ্যান্ড ইন্সপেক্ট? ওর মধ্যে আবার হয়তো মিক্স করে দিল, তো ওটাও পুরনো হচ্ছে, বাসি হচ্ছে। যেটা বাসি পুরনো মানে তামোভাব, তামসিক, কোলেস্ট্রল, ফ্যাট এসব বাড়াচ্ছে। লোকরা বুঝছে না, ওরা খেয়ে যাচ্ছে, কারণ কি মিষ্টি ভালো লাগে খেতে। এক জমানা ছিল আমাদের ঠাকুমা ঠাকুরদাদা, পিওরিটি ওয়াজ দি এসেন্স অফ দ্য সোসাইটি ওই সময়। এখন পিওরিটিটার উপরে একটা কোশ্চেন মার্ক আছে, আমাকে ক্ষমা করে দিক যারা শুনছে, যারা ঘরে বানায় ভেরি গুড। এবার সময় নাই তো, ঘরে চিনি না, ঘরে মিষ্টি, ঘরে মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, এটা আলাদা টপিক, জাস্ট একটু বলছি। আগেকার দিনে হেল্পিং হ্যান্ডস ছিল, ওরা বানাতো সবাই মিলে, এফর্ট দেওয়ার মতো, কারণ না টাইম আছে না এনার্জি। এখন তো লক্ষ্মী পুজোতেও হয়তো যদি নাড়ু বানিয়ে নিল অনেক। তো এই যে চিনির ব্যাপারটা, রিফাইন্ড অয়েলের ব্যাপারটা, এন্ড এবার এসছে আজিনোমোটো, মোনোসোডিয়াম গ্লুটামেট, চাউমিন টাউমিনে, দিস আর নট এট অল গুড। একদম ঠিক। আজিনোমোটো থেকে কি ক্যান্সার সত্যি হয়? দেখো, রিসার্চ অনেক কিছু আছে, কিন্তু আমি বলবো যে যেই জিনিসটা আমাদের শরীরের মধ্যে কোন রকমের রিয়াকশন যদি শুরু করে, আমি যদি কেমিক্যালি ওটাতে যাই, ওটা আলাদা বড় টপিক হয়ে যাবে, হোয়াট ইট ইজ ডুইং ইন দ্য গাট। কিন্তু এদের বাই প্রোডাক্ট, এদের লেভেল অফ ইরিটেশন, এরা আমাদের শাস্ত্রতে বাত পিত্ত কাফ, এই তিনটার উপরই কাজ। যখনই এরা পিত্ত বাড়াচ্ছে, বাত বাড়াচ্ছে, এটা তখনই
একটা রোগের সৃষ্টি করবে আস্তে আস্তে। তাই জন্য হিস্ট্রি টেকিং খুবই দরকার। একটা পেশেন্ট যখন যাবে, হি শুড স্পিক কি ও কি কি করে, কি লাইফস্টাইল, পাস্ট লাইফস্টাইলের ব্যাপারে বা কি হয়েছে লাইফে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, তুমি যখন বললে যে সুগারের তুমি একদমই বিপক্ষে, তো সবার পক্ষে তো সুগার ছাড়া পসিবল নয়। এবার যারা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, মানে ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের ক্যাপিটাল বলা হয় ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো এইবার ম্যাক্সিমাম লোকজনই দেখা যাবে, যদি দেখো তো 80% লোকই ধরো ডায়াবেটিসে ভুগছে এখন। তো তারা যদি সুগার ফ্রি লাইফ লিড করতে চায়, তাহলে কিরকম ভাবে করবে সেটা? সুগার, আই মিন ডায়াবেটিস, যদি আমি ইন টার্মস অফ আয়ুর্বেদ বলি, ফার্স্ট অফ অল আশা করি 80% হয়তো না, আই হোপ সো, ভগবান না করুক 80% আঁকড়া চেনাশোনা ম্যাক্সিমাম লোকজনই সবাই বলে আমার মায়ের এটা হয়েছে, আমার বাবার এটা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মডার্ন মেডিসিনের ডায়াবেটিসের একটা ডেফিনেশন ওরা দিয়ে রেখেছে। দে উইল সে ইট ইজ ইন টাইপ 1, টাইপ 2, জেনেটিক্যালি, মানে ইনহেরিটেন্স এসছে বা আমার কাছ থেকে। আমাদের শাস্ত্রেও বলেছে প্রমেহের মধ্যে আরো একটা সাবটাইপ চলে আসলো, মধুমেহ। তো মোটামোটা যদি আমরা বুঝতে চাই জিনিসটা, যেটা বীজ দোষ, যেটা হয়তো জেনেটিক্যালি আসলো, ওটাতে তো কিছু কারো দোষ নাই, ঠিক আছে। কিন্তু এটাতে একটা জিনিস আমি নোট করেছি, আমি আশা করি আমার সিনিয়ররা যারা এই গুরুজন আছে ওরাও হয়তো নোট করেছেন, যে যখন কেউ জেনেটিক্যালি একটা রোগ নিয়ে আসলো, ফর এক্সাম্পল ডায়াবেটিস, ওই জেনেটিক ফ্রেমওয়ার্ক ইয়া জেনেটিক মেকআপটা এরকম অলরেডি শরীর নিয়ে এসছে যে হাউ টু কোপ আপ উইথ দ্যাট, আচ্ছা, হাউ টু লিভ উইথ দ্যাট ইস্যু, ঠিক আছে। যে আউট অফ দ্য টপিক একটা জিনিস বলছি, যেমন থ্যালাসেমিক পেশেন্ট, যাদের হয়তো হিমোগ্লোবিন কম, তো ওদের ওই কম হিমোগ্লোবিন হয়তো 7-8 এর মধ্যে ওরা সাস্টেইন করছে লাইফটা, কারণ কি বডি এখন দেশে টার্ম হোমিওস্ট্যাসিস, মানে হয়তো শরীরটা ওই হিসাবে অ্যাডাপ্ট করছে, অ্যাক্লিমেটাইজ করছে। ওরকমই যারা আমি বলবো যারা জেনেটিক্যালি ফ্যামিলি থেকে এনেছে, ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু সচেত থাকুক, অ্যালার্ট থাকুক, আর ওই সব জিনিস করবে না যেটাতে সুগারটা বাড়বে। অ্যান্ড সুগার বাড়ার মেইন কারণ এই না যে ও সুগার খাচ্ছে, সুগার বাড়ার কারণ অনেক আছে, যেটা ইউ আর সেইং না, কি যেটা আমি নোটিস করেছি, আমাদের শাস্ত্রেও বলেছে যে এক জায়গায় হলো মন, এক জায়গায় হলো শরীর। শরীর ইন্দ্রিয় সত্ত্ব আত্মা সংযোগধারী জীবিতম, ঠিক আছে। শরীর ইন্দ্রিয় সত্ত্ব আত্মা সংযোগধারী। তো এই যে সত্ত্ব আর আত্মা, সত্ত্ব ইজ মন, তো এই যে মন আর শরীরের মধ্যে একটা সামঞ্জস্য, একটা ক্লোজ রিলেশন আছে। যখনই শরীরে কোনো এফেক্ট পড়ে, মনে এফেক্ট চলে যায়। কেউ খুব ভুগছে অনেক বছর ধরে ক্রনিক ইলনেসে, ওর মনটা একদিন গিভ আপ করে দেয়, আর ভাল লাগছে না, হে প্রভু উঠিয়ে নাও। আর যার মনটা খুব, শরীর ঠিক আছে, মাইন্ডটা ওকে খুব উইক করে রেখেছে, কোনো স্ট্রেস পেয়েছে, কাউকে হয়তো ভয় দেখে দিল, কাল তুমি নকরি সে নিকাল দেঙ্গে, কালকে তোমার চাকরি চলে যাবে, তুমি ঠিক করে কাজ করছো না, তো ডিপ্রেস হয়ে গেল। এবার আউটার ডিপ্রেশন কি হচ্ছে, ও সুগার ব্লাড প্রেশার চলে আসলো। এরকম হয়, এরকম হয়, মানে মেন্টালি এফেক্ট হলে হতে পারে। ইয়েস, মন এন্ড শরীর, দে আর ইন ক্লোজ প্রক্সিমিটি, ইউ কান্ট জাস্ট ডিমার্কেট দেম। তো যখনই এই জিনিসগুলো হচ্ছে, তখন ওরকম পেশেন্টদেরকে আমরা সুগার ডাউন করার দিব ওষুধ, কি আমরা ওকে কাউন্সিলিং দিব? এটা ডক্টর নিডস টু আন্ডারস্ট্যান্ড যে প্রবলেম কোথা থেকে এসছে। রাইট। তো ডায়াবেটিসের জন্য আমি দেখছি লোকরা যে ওষুধ খাচ্ছে, গুপ গাপ করে ওষুধ খেয়ে যাচ্ছে। ফার্স্ট নো দ্য রুট কজ, কোথা থেকে আসলো, কেন হলো, ওটাতে কাজ কর। কারণ কি কেন না জানলে তো ওটার সলিউশন বের করা। এই কেনটা যদি না জানতে পারে, তখন ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাও, টক টু দেম। ইউর ডাক্তারকে ফিস দিচ্ছ, তোমার অধিকার আছে জানা যে আমার ভিতরে কি চলছে, এন্ড ডক্টর শুড এক্সপ্লেইন যে কেন এরকম হচ্ছে। যদি ঠিক আছে, আমি এরকমও বুঝি যে অ্যাজ এ ডক্টর অনেক সময় আমাদেরকে বই খুলতে হয়, দের ইজ নো, এর মধ্যে এত ইট ইজ, আমি বলবো এর মধ্যে শেম বলে কিছু না। হয়তো বলেছে একটু টাফ লাগলো, ওপেন দ্য বুক, বই খোলো, পেশেন্টের সামনে বই খোলো, নো প্রবলেম, দেখো কি ও কি বলছে, কি জিনিস আছে। ইফ ইউ নিড টাইম, পেশেন্ট বলো কি আমি আপনার ফাইলটা পড়বো, আমাকে একদিন দাও ইয়া 5 ঘন্টা দাও, টেক ইউর টাইম, বিকজ ওনার অধিকার, একটা পেশেন্টের অধিকার যে কেন এটা হয়েছে, আর ডাক্তার ওকে এক্সপ্লেন করে বলবে ইয়েস দিস ইজ ইট, দ্যাটস হোয়াই ইট ইজ হ্যাপেনিং। শুধু যে ওষুধ খেয়ে গেল শরীরটা একদম পাতলা, ডায়াবেটিক, আন্ডারওয়েট, আর ওষুধ খেয়ে আরো আন্ডারওয়েটের দিকে যাচ্ছে, তখন কি হবে?
তো বেসিক্যালি মানে সবার ফার্স্টে রুট কজটাকে ঠিক করতে রুট হবে, কজটা তারপরে তুমি ওষুধে যেতে পারো। কিপ ইট সিম্পল। আমি সবসময় বলি যে অলওয়েজ অ্যাপ্রোচ এ প্রবলেম ইন এ সিম্পল ওয়ে ফার্স্ট। কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতে কত সময় না, এই টেস্ট সেই টেস্ট 1000 টেস্ট লিখে দিলে, এটাকে সিম্পল ওয়েতে অ্যাপ্রোচ করো, পেশেন্টকে আন্ডার কনফিডেন্স নো, নাড়ি চেক করো, তখন বোঝা যাবে যে কোথা থেকে ট্রিগার হলো, ইফ নট জেনেটিক, কোথা থেকে ট্রিগার হচ্ছে, কি কারণ আছে, ওয়ার্ক অ্যাকর্ডিংলি। অ্যান্ড কোনোদিনও ডাক্তার একলা লড়তে পারবে না, পেশেন্টকেও ইকুয়ালি পার্টিসিপেট করতে হয়। তখনই চলে আসছে টাইমলি ঘুমানো, টাইমলি ওঠা, খাওয়া দাওয়া, আর অ্যাডামেন্ট হওয়া যে না আমি আজকে এতটা ওয়াক করবো। মাইন্ডসেট রাখতে হবে যে না, অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট, ওর মধ্যে প্রিফিক্স জুড়লাম যে আমি ঠিক হব। কারো যদি রুট কজ মেন্টাল ইস্যুস হয়ে থাকে, মানে সাপোজ খুব প্রেসারে কাজ করছে বা অফিসের প্রচুর প্রেসার হচ্ছে, তারও হতে পারে, তো সেখানে মেন্টাল পার্টটাও চলে আসছে। একদম একদম। ইউ গো টু এনি প্লেস, ডায়াবেটিক পেশেন্ট ওঠাও, যেমন তুমি বলছো তোমার জানাশোনা অনেক আছে, ওদের সাইকিক অ্যানালিসিসটা করে দেখো, তখন দেখবে ওদের লাইফে কিছু না কিছু এমন ক্লগ আছে। আমি বলছিলাম কেন বলতো, সাপোজ ধরো 40 বছরের কেউ, মানে উপরে যখন কারো ডায়াবেটিস ধরা পড়ে না, জিনিসটাকে লোকজন ক্যাজুয়ালি না, হ্যাঁ ভাই হওয়ারই কথা ছিল, 40 বছরের কাছে এবার তো ডায়াবেটিস হবেই হবে, ওটা নিয়ে আর কেউ মাথা ব্যথা করে না যে এটাকে ঠিক করবো কিরকম ভাবে, তো হচ্ছে ঠিক আছে ওষুধ খেয়ে নেবো, এরকম টাইপের মাইন্ডসেট। এই যে জিনিসটা তখন বললাম না যে পিসিওডি, ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, ব্লাড সুগার, হাই ব্লাড সুগার, এগুলো এখন এত হয়ে গেছে, দে টেক ইট ক্যাজুয়ালি, আরে এত হতাই, এরকম তো হয়েই যায়। নো, ইট শুড নট হ্যাপেন। ইউ শুড বি রেসপন্সিবল ফর ইউর হেলথ। লাইফ তো একবারই এসছে, দ্বিতীয়বার কেউ জানে না কি রূপে হবে। সো ইউ নিড টু বি ভেরি মাচ সিরিয়াস, অ্যান্ড চেষ্টা করতে হয় মিনিমাম মেডিসিন অ্যান্ড ম্যাক্সিমাম মেডিটেশন, লাইফস্টাইল চেঞ্জেস। কি কি ভুল করছো ইন্ট্রোস্পেক্ট করো, ভাবো যে হ্যাঁ আমি ভুল করছি, বুঝতে পারছো না, গো টু আ ডক্টর, গো টু সামওয়ান হু উইল গাইড ইউ, দেখো কোথায় ভুল হচ্ছে। অ্যান্ড একদমই যদি না চেঞ্জ করতে পারো, তখন চলে আসে ট্রিটমেন্টের পার্ট, ওষুধ খেতে হচ্ছে। ওষুধের মধ্যে তখন যেই দোষটা বেড়ে আছে, ওটা ওয়াতজ প্রমেহ, পিত্তজ প্রমেহ, কফজ প্রমেহ, কোন রকমের প্রমেহ, কোন রকমের ডায়াবেটিস, ইয়া দ্বন্দ্বজ, মানে দুটো দোষই আছে। ত্রিদোষজ প্রমেহ, যে আমাদের ওয়াত পিত্ত কফ তিনটাই বেড়ে গেছে, তো আমাদের শাস্ত্রে বলেছে এরকম পেশেন্ট ঠিক হবে না, কিন্তু চেষ্টা করো, কারণ কেউ তোমার কাছে খুব আশা নিয়ে এসছে। ত্রিদোষজটা নর্মালি কি হয়, যেটা যে কোনো হোক, ওটা ডায়াবেটিস হোক, টিউমার হোক, ক্যান্সার হোক, যখন তিনটাই দোষ ইনভলভ, তখন আমরা বলি পেশেন্টটা ঠিক হবে না, বাট উই ক্যান গিভ আ চান্স, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। ওর মধ্যে কিছু প্যারামিটার্স থাকে, আমরা দেখি বয়স আমাদের ফেভারে আছে কিনা, পেশেন্টের মাইন্ডসেট আমাদের ফেভারে আছে কিনা, এগুলো ভাস্ট টপিক। কিন্তু যেটা তোমার কোশ্চেন, ওই সময় বলবো যে ডেফিনেটলি একবার যদি ওরা নিজে, এই যে রিভার্সিং মোড, হ্যাঁ না, ওরা যদি ভাবে যে না আমাকে নিজের হরমোনাল সাইকেলটা ঠিক করতে হবে, they can go for it. They can achieve or not? Yes, they can achieve. They can achieve. They can achieve. A healthy life is important. Pain-free life, self-dependent life. যে at least উঠে নিজে পেচ্ছাপ পায়খানা করতে পারছে বিছানা থেকে উঠে, মানে বিছানায় করতে হচ্ছে না, বুঝতে পারছো তো? ওটা হলো একটা, at least he can go, he can do his ablutions and he can come back. তুমি বলে না যে বাথরুমে যেতে পারছে কি পারছে না, এখান থেকে একটা জিনিস মাথায় এলো যে বাতের ব্যথাটা, মানে লোকজন যখন 50s এ ঢুকে যায় তখন জিনিসটাকে ক্যাজুয়ালি নেওয়া শুরু করে, যখন 80s এ যাওয়া শুরু করে না, তখন ওরা লিটারালি বিছানাগত হয়ে যায়। তো এবার এই বাতের ব্যথাটা মানে তুমি যদি দেখো প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে পাবে, তো ওটাকে যদি একটু ঠিক করতে লাগে, বা এভাবে বলতে পারো যে ওই জিনিসটাকে যদি একটু নালিফাই করতে লাগে, তাহলে কি করা যেতে পারে? দেখো, বাতের ব্যথা, বাত প্রনাউন্সিয়েশনে যদি আমরা যাই, যতটা আমি জানি, হয়তো তুমি আমাকে হেল্প করতে পারবে এই নিয়ে, আমাদের বাংলায় ওয়াটা নাই, ব আছে। হ্যাঁ, বাত, বাত, ব বলে কিছু নাই, ব আছে। তো ইট ইজ অ্যাকচুয়ালি, আমি যে বললাম তিনটা দোষ আছে, ওয়াত, পিত্ত এন্ড কাফা, তিনটা দোষ। এদেরকে দোষ বলা হয় কারণ কি, এদের ফ্যাক্টরস গুলি হলো দূষিত করা, এদের প্রপার্টিস গুলো দূষিত করবে। আমাদের সপ্ত ধাতু আছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, ঠিক আছে? এগুলো অন্য কোনো দিন আমরা ডিটেইলে করবো। তো এই যে সপ্ত ধাতু আছে, এদেরকে বানাচ্ছে 5টা এলিমেন্ট, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, ঠিক আছে? তো এদের একটা কম্বিনেশনে কাজ করে, এদের ফর্মেশন ওর উপরে ডিপেন্ড করে, যেটা এমব্রিওলজির পার্ট, আয়ুর্বেদিক এমব্রিওলজি পার্ট। তো এই যে তিনটা দোষ, ওয়াত, পিত্ত, কফ,
ভাতটা হলো প্রধান দোষ, হি ইজ দ্য ডন, হি ইজ দ্য বিগেস্ট, দ্য স্ট্রংগেস্ট ওয়ান। তারপরে আসে পিত্ত এন্ড কাফা। তারপরে পিত্ত, কাফটা হলো সব থেকে কম। বাতের নাম্বার অফ ডিজিজ অনেক বেশি। বাত হলো ব্যথার কারণ, পেইন। সো এনিথিং ইজ হ্যাপেনিং, বাত তো হ্যাঁ, ওটা আছে, বাত ইনভলভ আছে। তো ব্যথার মেইন কারণ যখন বাত, তখন অটোমেটিকলি যখনই ব্যথা হচ্ছে বাতের ব্যথা। কথাটা বুঝছো? এবার যে জিনিসটা তুমি পয়েন্ট আউট করলে, যেই একটা স্পেসিফিক এজ ক্রস হলো, বিছানায় পড়ে যাচ্ছে, এই ব্যথা সেই ব্যথা। উই হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, কি এই যে রোগটা যে ওই বয়সে শুরু হলো, ইট ইজ ফলস। ওখান থেকে শুরু হয়েছে ওটা না, ওর কারণটা তার 10-20 বছর আগেই স্টার্ট হয়ে গেছে। মানে বীজটা, সিড যে আমরা বলি না, সিডটা আগেই হয়ে গেছে, যার মধ্যে চলে আসে ব্যাড রুটিন, ইয়েস, লাইফস্টাইল। আমার কাছে যে পেশেন্টরা আসে 50-60-র মধ্যে, যাদেরই ব্যথা, আমি যখন হিস্ট্রি নিই তখন বলে যে আমি শরীরে খুব টর্চার করেছি, আনটাইমলি খেতাম, রাত্রে এত মাংস খেতাম, তখন খিদে লাগতো, রাত জাগতাম, এই করতাম সে। মানে যদি লিস্ট বানানো যায়, ওরা নিজেই অ্যাডমিট করে যে এই ভুলগুলো তো করেছি। সো হোয়াট ইউ আর ইনভেস্টিং ইন ইউর অ্যাডোলসেন্স অ্যান্ড ওই টাইমে, ওটা পরের দিকে নিজের ফলটা দেখায় when you are entering into your 60s and 70s. You go and meet any person who was an athlete. ফুটবলার ইয়া ক্রিকেটারের কাছে যাও, হকি প্লেয়ারের কাছে যাও, যে আজকে 60-70-এ, দেখো ওনার শরীরে কি প্রবলেম আছে। ইউ উইল ফাইন্ড ওনার হার্টবিটটাও স্লো, ওনার বিপিটাও ওয়েল কন্ট্রোলড, ওনার মধ্যে এখনো স্ট্যামিনাটা আছে। কারণ কি, উনি নিজের যৌবনাবস্থায়, অ্যাডাল্ট টাইমে বডিটাকে খুব স্ট্রং রেখেছে, ওনার ওইসব ছিল, মানে গুড সেলফ কেয়ার খুব ভালোভাবে ওটাতে ধ্যান দিয়েছে। ইউ গো টু এনি ডিফেন্স পার্সন, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, যারা রিটায়ার্ড, দেখো ওদের কত প্রবলেম আছে কম্পেয়ার টু সিভিলিয়ান্স। কারণ কি, ওরা একটা স্ট্রিক্ট রুটিনে খাবার দাবার ছিল, স্ট্রিক্ট। তো যখনই আমরা স্ট্রিক্ট হব আমাদের খাওয়া দাওয়ার নিয়ে, লাইফস্টাইল নিয়ে, আমাদের বয়স্ক সময়টা বাতের ব্যথাটা থেকে আসবে, কিন্তু আমাদেরকে একদম ফ্রেজাইল করবে না, মানে একদম বিছানায় ফেলবে না। এটা সত্যি কথা। আমাদের শরীরের মধ্যে কনস্ট্যান্টলি একটা ডেসিপেশন হচ্ছে, এন্ট্রপি, ডিসিপেশন, এনার্জি, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। যখন অ্যানাবলিজম কম থাকে, ক্যাটাবলিজম বেশি থাকে, তখন অটোমেটিকলি শরীরটা ডিস্ট্রয় দিকে যাচ্ছে। আর এটা সত্যি কথা, দ্য ওয়ান হু হ্যাজ কাম হ্যাজ টু লিভ সামডে, এটা সত্যি। কিন্তু হাউ টু লিভ ইন পেইন, ইন গ্রিফ, ইন বেড, অর ফাংশন করতে করতে গেলে, এটা আমাকে লাগে অনেকটাই যারা শুনছে ওরা বলবে যে না ভাই, ভালোভাবে মারা গেছে, অত পেইন হয়নি। তো ওটার ইনভেস্টমেন্ট এখন করতে হবে, গুড লাইফস্টাইল, গুড ডায়েট, এগুলো মেইন। আমি মেডিসিনে তো যাচ্ছিই না, এই দুটো জিনিস যদি কেউ ঠিক করে, অটোমেটিকলি সব জিনিস ঠিক হবে। আর আজকালকার জেনারেশন যারা ইউথ আর কি, বেসিক্যালি, তো ওদের আর একটা ম্যাসিভ প্রবলেম যেটা লাইফস্টাইলের জন্য হয়, আমার মনে হয় যে সেটা হলো মেটাবলিজম রেট। ঠিক না ভুল, সেটা যদি তুমি ঠিক করে বলো, আর এটা হচ্ছে কেন, বা এটাকে ঠিক কি করে করা যাবে, বা মেটাবলিজম রেট কার খারাপ কার ভালো, সে কি করে বুঝতে পারবে যে আমার মেটাবলিজম রেট ঠিক করে কাজ করছে না, এবার আমাকে নিজের লাইফস্টাইল ঠিক করতে হবে। তো এই জিনিসটা বোঝার জন্য কাউকে কিভাবে, কেউ নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, বা কেউ নিজে কি করে বুঝবে ব্যাপারটা? দেখো, ব্যাপারটা হচ্ছে যে মেটাবলিক রেট, এই টার্ম গুলো আজকাল সবাই বুঝছে, শিখছে। ইভেন বিএমআই, বডি মাস ইন্ডেক্স, এইসব টার্মস গুলো সাইন্টিফিক টার্মস, ঠিক আছে, জিনিস আসছে, শেখা জানা, ইটস গুড, আই এম নট এগেইনস্ট দ্যাট। কিন্তু এইগুলো আসার পরে অনেকরা নেপে ঝুপে খায়। মেপে ঝুপে মানে বুঝতে পারছো তো, এতটা এতটা এতটা। আমি বলতে চাইছি যে ঘরের খাবারটা অ্যাজ পার ইয়োর জঠর অগ্নি, অগ্নি কিরকম, অগ্নি অনুযায়ী খাও। অগ্নি মিনিং মেটাবলিজম, অগ্নি মিন্স মেটাবলিজম, জঠর অগ্নি ইজ দ্য মেইন। খিদে, জঠর মিন্স পেট, এই জায়গাটা নাভির আশেপাশে জঠর। তো পেটের মধ্যে যে অগ্নিটা, ওটা প্রধান অগ্নি। তুমি যে কোনো সময়, তুমি ইউ গো টু এনি মর্চুয়ারি, কোনো ডেড বডি ধরে দেখো, ইট উইল বি ঠান্ডা, ইট উইল বি কোল্ড এন্ড ক্ল্যামি। পিত্ত নাই ওর মধ্যে, অগ্নিটা নাই। অগ্নি মহাভূতটাই আমাদেরকে লাইফ দেয়, ঠিক আছে। তো যারা নিজের অগ্নির বিপরীত খাচ্ছে, খিদা লেগেছে কম খেলো, ইয়া খিদা কম লেগেছে বেশি খেয়ে নিল, দুটোতেই
অগ্নি বিরুদ্ধ হয়ে গেল। খিদা লেগেছে, খেলো, ওর পরে আবার কিছু খেলো, লাঞ্চ হয়ে গেছে, এবার কি বলছে, এই চাউমিন এনেছি বাইরে থেকে, খেয়ে দেখ ভালো হয়েছে, আবার চাউমিনটা উপর থেকে খেয়ে নিল, বেশি খেয়ে ফেলছে, তাও খাচ্ছে। একটা হলো চোখের খিদে, একটা অতি আসন, একটা অধ্যাসন, ঠিক আছে, একটা অনশন, অনশন মানে উপোস করা, একটা বিরুদ্ধ আসন মানে বিরুদ্ধ আহার, যেমন দুধ আর মাছ আমরা পড়েছি খেতে নিয়ে একসাথে, পাইনাপেল এন্ড দুধ খেতে নিয়ে একসাথে, ছোট ছোট আছে, ঠিক আছে, পাইনাপল শেক খাওয়াচ্ছে এরা, ওটা তো একদম বিরুদ্ধ, দুধে পাইনাপল মিক্স গ্রাইন্ড করে দিচ্ছে, পাইনাপল শেক ইজ কমপ্লিট বিরুদ্ধ আহার, ওটা খাওয়া উচিত, অ্যাসিডিটি হয়ে যেতে পারে, রাইট, ওটা বিরুদ্ধ যাচ্ছে, নট জাস্ট অ্যাসিডিটি, ও নিজের লেভেলের কাজগুলো করবে, ও একটা নতুন ডিজিজের একটা ফাউন্ডেশন লে করবে। আচ্ছা, এবার কেউ একদিন খেলো, ভুল করে খেয়ে নিচ্ছে, কিন্তু যে হ্যাবিচুয়ালি খাচ্ছে, ডেইলি খাচ্ছে, দেন দ্যাট ইজ রং। তো এই যে ছোট ছোট জিনিস আছে, আমরা কি করে এটাকে ক্যাসকেড করবো, কি করে বুঝবো যে না মেডিসিন কতটা দরকার, কি লাইফস্টাইলটাকে আমি কি করে, সব কথা ঘুরে ফিরে লাইফস্টাইলেই আসছে। যখনই প্রজ্ঞাপরাধ নিজের জ্ঞান, আয়ুর্বেদ বেসিক্যালি বেসড অন লাইফস্টাইল, it teaches us what to eat, when to eat, how much to eat, what to perform, what not to perform. এবার খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, ওয়াত কি করে বাড়ে, একটা এক্সাম্পল দিয়েছে, শুনে আমি সবাই হাসবে, ওটা হলো হাতির সাথে যুদ্ধ করলে ওয়াত বাড়বে। ঠিক আছে, আমরা তো ইমাজিনই করতে পারি না হাতির সাথে যুদ্ধ, বাট দে আর সো ইন্টেলিজেন্ট, ওনার প্রত্যেক কথার পিছনে একটা হিন্ট আছে। ওনার কথা ছিল সাহস করা, নিজের ক্যাপাসিটির উপরে যদি কোনো কাজ করো, ইয়া নিজে থেকে বলশালীর সাথে তুমি দ্বন্দ্ব করছো, একটা কনফ্লিক্ট করছো, ওটাতে ওয়াত বাড়বে। ওয়াত, এই যখন ওয়াতটা বাড়বে, অনেক সময় হয়তো তুমি নোটিস করেছো যে তুমি হয়তো ব্যাগ উঠিয়েছো, ভারী ব্যাগ, বাজার থেকে আসছো, বেশি ভারী হয়ে গেলে যখন ছাড়বে তখন হাতটা কাঁপে হালকা, হ্যাঁ, এরকম একটুকুন কাঁপছে, হার্ডলি ইয়োর এজ ইজ 24, যেটাই হোক, কত চলছে, হাতটা কাঁপছে। অনেকক্ষণ ড্রাইভ করার পরে দেখছো হাত কাঁপছে, এইখানটা ব্যথা হয়ে গেল, মাসল গুলো, হয়তো লং ড্রাইভ করেছো বাইকে, এখানে ব্যথা হয়ে গেল। হোয়াট ইজ দ্যাট? ওয়াত। বুঝছো? তো এই যে জিনিসগুলো, ক্যাপাসিটির উপরে গেলাম, ক্যাপাসিটির উপরে ড্রাইভ করলাম, সরি, ক্যাপাসিটির বেশি বললাম, চেঁচালাম। আমার কিছু দুটো পেশেন্ট আছে, ওনার গলাটা খারাপ হয়ে গেছে, কিছু ফ্যামিলি ইস্যু ছিল, চেঁচাতে হয়েছে হঠাৎ করে, উনি চেঁচান না, গলার একটা ইস্যু এসছে। তাই বলতে চাইছি, ওয়াত কোন লেভেল অব্দি চলে যায়, ওটাকে কারেকশন করার জন্য অ্যান্টিবাত, অ্যান্টিবাতের মধ্যে স্নিগ্ধ চিকিৎসা, আহার, ওষুধ পরের কথা। তো যে কথাটা তুমি বলছিলে আর কি, অ্যান্টিবাত, তো অ্যান্টিবাত বলতে কি বোঝায়, আর অ্যান্টিবাতটাকে এক্সিকিউট কিরকম ভাবে করবে, মানে কিরকম ভাবে নিজের জীবনে এমপ্লাই করবে, কেউ ইমপ্লিফিকেশন কিরকম ভাবে করবে, যে তার বাতটা আস্তে আস্তে কমের দিকে যায়, সারা তো মনে হয় না সম্ভব, কমের দিকে কিরম ভাবে যায়, বা হিল কিরম ভাবে? এখানে আমরা যদি অ্যান্টিবাতের কথা বলি, আমাদেরকে ভিশিয়েটেড ওয়াত, মানে যে ওয়াতটা বেড়ে আছে এক্সেসিভলি, কুপিত হয়ে আছে, আমরা শাস্ত্রের ওয়ার্ড ইউজ করে কুপিত, মানে খুব বেশি বেড়েছে, হ্যাম্পার করছে, ওই ওয়াতটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। অ্যান্ড বাকি ওয়াতের যে ফাংশন গুলো যেন থাকুক, একদমই যদি আমরা ওয়াত সরিয়ে দিই, দেন লাইফটা এক্সিস্টই করবে না। না, আমার কথা হচ্ছে ব্যথাটা কিরকম ভাবে কন্ট্রোল, বলছি ওখানে আসছি। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ওয়াতটা কোন সময় বাড়ছে। ইউনিভার্সালি ওয়াতটা সন্ধ্যার পরে বাড়ে, যেটা আমি বলেছি, সঠিক। সেকেন্ড হলো বর্ষা ঋতু, এখন মনসুন ঢুকছে, বর্ষা ঋতুতে ওয়াত বাড়ে, ওয়াতে প্রকোপ হয়, ঠিক আছে। এই যে ওয়াতটা বাড়লো বর্ষা ঋতুতে, আমাদের বর্ষা আসার আগেই খাবার দাবার এরকম রাখতে হবে, মানে স্পেশালি সেম ঘৃত তেল বা সামজ, আমাদের ঘি তেলের বানানো জিনিস, মালিশ, উপটান, মাথায় তেল, এটা করলে কি হয়, অনেকটা আমরা ওই ওয়াতের ব্যাড এফেক্ট, ওই যেটা দূষিত করবে বা প্রকোপিত করবে, ওটা কমিয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড কি করতে লাগবে তাকে, মানে কি খেতে লাগবে, বা খেতে হবে এমন আহার, এমন খাবার দাবার যেটা ওয়াতটাকে কাটবে, স্নিগ্ধ খাবার, স্নিগ্ধ, ওর মধ্যে আমি বারবার ঘিয়ের উপর স্ট্রেস দিচ্ছি, ঘি এন্ড তেল। এবার লোকরা বলবে যে আরে আমার তো কোলেস্ট্রল আছে, আমার হার্ট ব্লক আছে, তেলে ভাজা খাবে না, কি আমাকে বলছে ঘি তেল খেতে, আমি তো মরে যাবো, এরকম বলবে। তখন চলে আসছে মেডিকেটেড ঘি, যার মধ্যে ঔষধীয় গুণ আছে, ওই মেডিকেটেড ঘি দিয়ে, এটা কিনতে পাওয়া যায় ওইসব,
এটা ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওরা ওই মেডিকেটেড ঘি দিবে, যে অনেক রকমের ঘি আছে আমাদের শাস্ত্রে। তো এটা কোনটা ওই পেশেন্টের জন্য স্পেসিফিক ওইটা খাবে। বিকজ আনলাইক অ্যালোপ্যাথিতে চলো একজনের সর্দি কাশি জ্বর হলে একটাই হয়তো ট্যাবলেট ইয়া অ্যান্টিবায়োটিক কপি পেস্ট ওটা দিয়ে দিল। আজকাল তো লোকরা ডাক্তারের কাছে যায় না, ও কেমিস্ট্রি বলে ভইয়া জি কুছ দিয়ে দো, ওটাই নিয়ে খেয়ে নিল, ওটাতেই খুশ। কিন্তু আয়ুর্বেদ ওরকম কাজ করে না। তোমার সর্দি হলো আর তোমার বন্ধুর সর্দি হলো, আমি কি সেম মেডিসিন দিব? না, নাড়ি অনুযায়ী সর্দির কারণটা আলাদা। হয়তো ওর সর্দি কারণ কফ, তোমার সর্দি কারণটা পিত্ত, তখন কি করবে? তৃতীয় হয়তো বাতের জন্য সর্দি কারণটা। তো এক মেডিসিন উইল নট গিভ ইউ দ্য ইকুয়াল বেনিফিট। এখানে পার্সোনালাইজড ব্যাপারটা চলে আসে, একদম পার্সোনালাইজড তুমি বলতে পারো, ঠিক আছে? তো যাদের বিভিন্ন হাঁটুর ব্যথা আছে, অফকোর্স আমরা বলি যে তেল মালিশটা দরকার। বাতের ব্যথা, কিন্তু যদি ওর মধ্যে কফের একটা অনুবন্ধ থাকে, যদি কফ থাকে, তখন ভেবে চিন্তে তেল ইউজ করতে হয়। কফে ইনভলভমেন্ট থাকলে তাহলে আলাদা কি ইউজ করবো কি করবো না। আচ্ছা, কারণ কি লোকরা কি করে, সামান্যত শুধু বাঙালি বলে না, আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, ব্যথা হলে ঘরে কি আছে? সরষের তেল। সরষের তেলকে মালিশ করে নিল। নর্থ ইন্ডিয়া আমি দেখেছি সরষের তেলকে একটু সংস্কারিত করলো, রসুন টসুন একটু দিয়ে একটু মেডিকেটেড বানিয়ে করলো। কিন্তু আমাদের শাস্ত্রে যে তেলগুলো বলেছে অষ্টাঙ্গ সংগ্রহে বলে দেওয়া হচ্ছে, আচার্য ভাগবত বলেছেন যে কোন তেল কার জন্য নাড়ি অনুযায়ী দেওয়া উচিত। এটা সব ডাক্তারের উপর ছেড়ে গেছে যুক্তি অনুসার, নিজের যুক্তি অনুযায়ী ডাক্তার কোন তেলটা পেশেন্টকে দিবে, এটা মালিশ করো, তাহলে ঠিক থাকবে। সব পেশেন্টের জন্য ডিফারেন্ট। আর যেরকম বর্ষা ঋতু এসে গেছে, যত পেইনের পেশেন্ট আছে সবাদের আগে থেকেই ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছি, যেন ওরা বর্ষাকালে না ভুগুক। আরো একটা জিনিস, যে অমাবস্যা আর পূর্ণিমার দিন বাতের ব্যথা বাড়ে, এটা কিছু রিজন আছে? হ্যাঁ, রিজন আছে, কিছু আছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, আমরা এখন আমার মায়েরই হয় সেম জিনিসটা। ঠিক, সত্যি কথা। এবার কি হচ্ছে, আজকের দিনে আমাদের সায়েন্স নিডস এভিডেন্স। সায়েন্সকে এভিডেন্স না দিলেও সন্তুষ্ট হবে না। ইট ওয়ন্ট বি স্যাটিয়েটেড আনলেস আনটিল ইউ ফিড সায়েন্স উইথ সাম গুড প্রুফ। এবার দেখো, পৃথিবীতে জলের পার্সেন্টেজ কত আছে? ইউ নো দ্যাট? নিয়ার অ্যাবাউট 70%, ইফ আই এম নট রং। আমাদের শরীরে জলের পার্সেন্টেজ কত আছে? নিয়ার অ্যাবাউট দ্যাট। ইয়া তো ব্রহ্মাণ্ডে তৎ পিণ্ডে, ঠিক আছে না, ভাইসে ভার্সা। তো যখনই কোনো স্যাটেলাইট থাকে, নট জাস্ট চাঁদ, ইউ টেক এনি অফ দি প্ল্যানেটারি সিস্টেম যার 3-4টা চাঁদ আছে, স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট, ওর একটা কাউন্টার গ্র্যাভিটেশনাল পুল থাকে, ঠিক আছে? যখনই ইউনো জোয়ার ভাটা, ইফ আই এম নট রং, বাংলা কি বলবে? জোয়ার ভাটাই বলে তো, হ্যাঁ না? তো জোয়ার ভাটাতে দেখবে বিকজ অফ দি প্রেজেন্স অফ মুন, জল উঠে আসলো, নেমে গেল, উঠে আসলো। সিমিলারলি আমাদের যে শরীরে যে জলীয় অংশ আছে, ওই জলীয় অংশটা অ্যাট্রাক্ট হয় টু একটা গ্র্যাভিটেশনাল পুল থাকে ওর উপরে। আর জয়েন্ট গুলো কেন? বিকজ জয়েন্ট গুলো হলো কফের স্থান, জলের স্থান। there is lubrication, there is synovial bursa, synovial fluid, এগুলো ছোট ছোট টার্মস, এখন সবাই জানে এই টার্মস গুলো, পেশেন্টরা তো ভালোই জানে, শিক্ষিত ওরা বুঝে গেছে দেখে অনলাইন। তো এই কফের স্থান যেটা আমাদের শাস্ত্রে অলরেডি আগে বলে দিয়েছে, এখন এরা জানে এখানে এরকম ফ্লুইড আছে যেটা ফ্রিকশন হতে দেয় না কার্টলেজ আর কার্টলেজে। ঠিক। তো যেটা আমরা দেখেছি যে যখনই অমাবস্যা পূর্ণিমা, যখনই একটা সাইকেল, লুনার সাইকেল চেঞ্জ হচ্ছে, এক রকমের পুল ক্রিয়েট হয়। জোয়ার ভাটাতেও তাদের এফেক্ট পড়ে। হ্যাঁ, এবার এটাকে সায়েন্টিফিক্যালি প্রুফ যদি করতে হয়, তখন আমাদেরকে একটা বিরাট বড় একটা সাবজেক্ট নিতে হবে, মানে নাম্বার অফ সাবজেক্টস, পেশেন্ট। আমাদেরকে ওই হিসাবে স্টাডি করে প্রুফ করতে হবে যে ইয়েস, যেটা আমি বলছি ওটা এখন হেন্স প্রুভড। আদারওয়াইজ সব অ্যানেকডোটাল লাগবে যে আরে বানা বানায়া কাহানি হ্যাঁ। কিন্তু প্রকৃতি, আমরা প্রকৃতির থেকে, উই আর পার্ট অফ নেচার, আমরা ওর থেকে ডিটাচ হতেই পারি না। এই যে আমরা এখন এসি রুমে বসে আছি, আমরা প্রকৃতি থেকে ডিটাচ আছি, ঠিক আছে? যখনই আমরা বাইরে বেরো, আমাদের কিন্তু ভাল লাগবে না, ব্যবসাটা লাগবে, গরম লাগবে। কারণ কি আমরা একটা কি বলবো ওটাকে, আমি ফরগেটিং দ্যাট এক্সাক্ট ওয়ার্ড, সিস্টেম হয় আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আমরা আইসোলেটেড সিস্টেমে গেছি। একটা থার্মাস ফ্লাস্ক আমাদের কেমিস্ট্রিতে পড়ানো হয়েছিল, ঠিক ঠিক। কেন জল গরম থাকে? ওটা আইসোলেটেড। তো যত আমরা নিজেকে আইসোলেট করবো প্রকৃতি থেকে, আমরা তত উইক হচ্ছি। আমাদের থেকে স্ট্রং কারা আছে? এই যে জন্তু জানোয়াররা, কোনোদিন দেখেছো ছিক মারতে, হাঁচি মারতে, ইয়া
কিছু হচ্ছে না, দে আর ইন দ্য নেচার and they are somehow, not somehow I will say, they are strong enough, they are sustaining the changes. ফর এন এক্সাম্পল তুমি বলতে পারো যে স্ট্রে ডগ যারা এত গরমের মধ্যেও রাস্তায় বসে থাকে, তাদের ওরকম মানে মারা তো যাচ্ছে না, ইভেন আমরা জাস্ট রাস্তায় বেরিয়ে যাচ্ছি হিট স্ট্রোকে কত লোক আছে। দেখো এটা একটা কমপ্লিটলি হয়তো কোনো জিওলজিস্টকে তুমি ডাকলে বুঝতে পারবে, আমাদের ইন্টারফারেন্সের জন্য এইসব চেঞ্জেস আসছে, জানোয়ারদের কোনো দোষ নেই এই যে এত গরম আসছে। হ্যাঁ, they are also getting affected, all the animals they are also suffering, no doubt. কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের স্ট্রেংথ, আমরা যে সাস্টেইন করছি, অনেকটা আমরা উইক হয়েছি বিকজ আমরা নিজেকে একটা আইসোলেটেড সিস্টেমে রাখা শুরু করে দিয়েছি। আমি কিছু আর্টিকেলসও পড়েছি, আমি ওদের নাম কোট করলে খুব ভালো, মানে ভেগলি বলা কাহি পড়া থা, কোথায় পড়েছি, ওটা আমাকে ভালো লাগে না, কোট করলে আরো ভালো হতো। বাট ইট ইজ লাইক যখনই আমরা যতটা ন্যাচারাল ডায়েটের দিকে থাকি, ন্যাচারাল ডায়েট, ততটাই কিন্তু আমাদের শরীরে আলাদা স্ট্রেংথ থাকে। যখনই আমরা কুকিং এ যাচ্ছি, এটা আমি দেখেছি, when you're cooking especially non-veg, প্রোটিনের মধ্যে চেঞ্জেস আসে, প্রোটিনের মধ্যে ডিন্যাচারিং তো হচ্ছে নো ডাউট, কিন্তু এমন কিছু চেঞ্জেস আসছে ওর মধ্যে, কিছু যেটা আমরা খাচ্ছি ওটা হজম হচ্ছে, কি ফর্মে ওটা যাচ্ছে, ওগুলো একটা বিরাট একটা ডিবেটের অ্যান্ড এক্সপেরিমেন্টের পার্ট। ওকে, তো আমি বলবো ইট ইজ ওকে। আমাদের শাস্ত্র বলেছে সংস্কারিত পাক, পাক মানে পাকানো, মানে কুকিং, মৃদু পাক, মধ্য পাক, খার পাক। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে কম পাকলো, ভালো পাকলো, আর বেশি পেকে গেল, মানে বেশি ওভারকুক হয়ে গেল, জ্বলে গেল। এগুলোর আলাদা আলাদা গুণ আছে, কাকে আমরা খার পাক খাওয়াবো, কাকে মধ্য পাক খাওয়াবো, কাকে মৃদু, এগুলো ট্রিটমেন্টের পার্ট, সবার জন্য সেম না, সবার জন্য সেম না, রাইট, ডিজিজ অনুযায়ী। তো আমাদের ভুল আছে নো ডাউট, আর যতটা আমরা চেষ্টা করব নিজেকে প্রকৃতির সাথে রাখতে, ততটাই আমরা কিন্তু নিজেকে ফিট রাখতে পারবো। এই যে সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষাকালে বাত, তুমি বলছো না শীতকালে খুব খিদাটা চাপে, বিকজ শারদ ঋতুতে পিত্তটা প্রকোপ করে। ইট ইজ ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট ইউ ক্যান সে দ্য সিজন। ওই সময় এক্সারসাইজ করাটাও ভালো, যা খাবে হজম হবে। আর স্প্রিং সিজনটা হচ্ছে কফের কাল, কাফা প্রকোপ, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বলতে পারি, ইয়েস ঠান্ডা লাগে, কিন্তু ওই সময় আমাদের বডির সিক্রেশন গুলো বেশি থাকে। আচ্ছা, এবার দেখো আমাদের নেচার, মাদার নেচার হ্যাজ গিফটেড আস থিংস অ্যাকর্ডিংলি। দেখবে স্প্রিং সিজনে মধুটা ভালো পাওয়া যায়, মধু, হ্যাঁ, ফুল হচ্ছে মধুগুলো, হানি বিজ গুলো নিয়ে একত্রে অ্যাকুমুলেট করে বানাচ্ছে। ওয়াই মধুটা, ওয়াই হানি ইজ মোর গুড ইন দ্য স্প্রিং সিজন? বিকজ হানি কফটাকে কাটে। আচ্ছা, সর্দি হলে মধু খেয়ে, ইট ইজ অ্যান্টি কাফা, ঠিক আছে? তো প্রকৃতি ওই অনুযায়ী দিচ্ছে। গরমকালে দেখবে ভেজিটেবল অত পাওয়া যায় না, ঠিক, অত ভেজিটেবল নাই, ড্রাই সব। তখন প্রকৃতি সাকিউলেন্ট প্লান্টস দিচ্ছে, মোস্টলি সাকিউলেন্ট, লাইক কুমড়ো, লাউ, আর এইসব কি বলে, টিন্ডা কি বাংলায় কি বলে আমি জানি না, হ্যাঁ, মানে যত সিম্পল অ্যান্ড লাইট ফুড ভেজিটেবলস, যেগুলো খেলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। পটলও ভালো পাওয়া যায় এই সিজনে, ঠিক আছে? ওয়াটারমেলন পাচ্ছ, কেন ওয়াটারমেলন এখন পাচ্ছ? শীতকালে পাওয়া যায় না। আই এম নট টকিং অ্যাবাউট কোল্ড স্টোরেজ, কিন্তু সিজন অনুযায়ী ফ্রুট চেঞ্জ, ভেজিটেবল চেঞ্জ, ঠিক ঠিক। এই জিনিসগুলো কেন হচ্ছে? প্রকৃতি আমাদেরকে সব দিয়ে বলে দিচ্ছে এটা এখন খাওয়ার সময়, এটা এখন খাওয়া। গরমকালে কেউ যদি ফুলকপি বাঁধাকপি খুঁজে খুঁজে খায়, ও ঋতু বিপরীত ভেজিটেবল খাচ্ছে। কারণ কি, ফুলকপি বাঁধাকপি ব্রোকলি আসে শীতকালে, ওটা তখন খাওয়ার সময়। এখন খেলে বাত বাড়াবে। আচ্ছা, বুঝতে পারছো? সবসময় বেসিক্যালি সিজনের জিনিসপত্র খাওয়া উচিত, রাইট? সিজন জিনিসপত্র যেটা টাটকা হয় আর যেটা ফ্রিজ মালও না থাকে, এটাও একটা ফ্যাক্ট, ক্যাটেগরিক্যালি ওইটাই। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তো যাদের বাতের প্রবলেম এরকম রয়েছে তাদেরকে মোটামুটি সোজা কথায় বলতে গেলে স্নিগ্ধ খাবার খেতে হবে। স্নিগ্ধ খাবার, বাট আন্ডার ডক্টরস গাইডেন্স। কোন তেল মালিশ করবে, কোন তেল কতটা খাবে, রান্নার করার জন্য কোন তেল। তিল ইজ গুড। তিল আমরা খাই না বিকজ মোস্টলি বলে পেশেন্টরা কি একটু তিতকুটে, বাট ওটা ওর প্রপার্টি, একটু তিতো হবে, একটু তিক্ত, ওটাই বলে দেয় ওটা পিওর আছে। বুঝলাম, ঠিক আছে। আর একটা প্রদীপ জ্বালাবার তিল আসে, আই এম নট টকিং অফ দ্যাট, আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ান হুইচ ইউ আর কুকিং, যেটা আমরা রান্নার জন্য ইউজ করবো তিল। তো যাদের বাতের ব্যথা আছে, বাতের প্রকোপের সিজন আসছে, তার 1 মাস আগে থেকেই দে শুড স্টার্ট থেরাপি, সেলফ থেরাপি, ইয়া কোনো জায়গায় গিয়ে থেরাপি নিল। যোগা করা, যোগ তো আমি বলবো পুরো বছর করো, যোগের জন্য সিজনের ওয়েট করার দরকার নেই, পুরো সিজন।
ওটা আলাদা টপিক, ওটা নিয়ে আমরা কারণ কি অনেকটা কপি পেস্ট করছে, ইউটিউবে দেখে করছে, সব করবে কি করবে না এগুলোর একটা ডাক্তারের, আয়ুর্বেদিক ডাক্তারের বলা উচিত না এগুলো করবেন, এগুলো আপনার হেলথের এগেনস্টে, এগুলো করা উচিত। ওরা জানে না, ওর সব বলে যে আরে না এটা করে আমার একটু ব্যথা বেড়েছে, সো ইউ উইল নট ডু দোজ আসনা স্পেশালি, ওটা আলাদা টপিক, ডিফারেন্ট বডির জন্য ডিফারেন্ট। হ্যাঁ ওকে। তো যেটা আর একটা সব থেকে ভয়ের জিনিস মানুষের জীবনে, যে কোনোদিন কেউ ওই দিনটা দেখতে চায় না যে আমার ক্যান্সার হয়েছে, এই কথাটা শুনতে চায় না কানে। তো ক্যান্সার কি পসিবল এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা, বা তুমি যদি বলো রিভার্স করা? তোমার জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে তুমি কিছুটা হলেও ইমপ্রুভ করতে পেরেছো বা ঠিক দিকে গেছে ব্যাপারটা? না, এটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো, যেটা আমি বারবার বলি, কারণটা কি? ট্রিটমেন্ট তো দেখো, ট্রিটমেন্ট দেওয়ার জন্য লোক আছে, অনেক ডাক্তার, হসপিটাল, রিসার্চ ইনস্টিটিউট আছে, বাট হোয়াই ইট হ্যাপেন্ড, আমরা যদি একটু পিছনে যাই, একটু রুট কজ একটু রোল ব্যাক, একটু হিস্ট্রিতে যদি আমরা যাই, জেনেটিক কারণ, বীজ দোষ একটা, ঠিক আছে। আবার আমি বলছি, বীজ দোষ হলে বডির কম্পোজিশনটা যখন কেউ জন্ম নেয়, ওটাকে কাউন্টার করার জন্য কিছু না কিছু হেল্পিং ফ্যাক্টর থাকে ওই স্পেসিফিক ইন্ডিভিজুয়াল, জেনেটিক্যালি চলে আসে, হ্যাঁ কিছু থাকে। বাট ইট ইজ আ ডিবেটেবল টপিক কি কোন সময় ক্যান্সারটা দেখা গেল, ইয়া কোন সময় কোন জিনিসটা ওটাকে ট্রিগার করলো। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ট্রিগারিং ফ্যাক্টরটা হয়তো দেখা গেলো কোনো ট্রমা, কারো হয়তো অস্টিওব্লাস্টোমার মতন কেস, কোনো হাড়ের ক্যান্সারাস কন্ডিশন, একটা রোড অ্যাক্সিডেন্টের পরে হঠাৎ করে একটা ট্রমা, মানে ইটস এ ট্রমা, রোড অ্যাক্সিডেন্ট, ওপরে ওখানে যখন ক্যালাস ফর্মেশন হলো, ওটা বাড়ছে বাড়ছে বাড়ছে। কেন হলো? ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, দরকার নেই যে ওটা বোন রিলেটেড কানেকটিভ টিস্যু, হয়তো অন্য কোনো কানেকটিভ টিস্যুতে আছে, কারণ না কারো কোনো না কোনো সময় কোনো ছিল, হয়তো বাবা ইয়া ঠাকুর দাদার ছিল, এখন এটা ট্রিগার করলো, বা একটা স্পেসিফিক এজের পরে ওটা হলো। ক্যান্সারের রিসার্চে অনেক আর্টিকেল পড়বে, অনেক সময় বলবে কিছু ডিএনএ গুলো হয়তো ওই সময় নিজেকে এক্সপ্রেস করছে না, একটা স্পেসিফিক বয়সের পরে ওই প্রোটিন পাচ্ছে না, ওই এনজাইম পেলো না, ইয়া পেলো উপরে এক্সপ্রেস করলো, এগুলো অনেক জিনিস আছে, এগুলো রিসার্চ টপিক। কামিং ব্যাক টু আয়ুর্বেদ, যেটা আমরা দেখেছি যে যেখানে ফ্যামিলি হিস্ট্রি নাই কিন্তু এরকম জিনিস হলো, মডার্ন ওটাকে বিনাইন ম্যালিগনেন্ট এই হিসাবে ডিফারেন্সিয়েট করবে, আমরাও ওই হিসাবে ডিফারেন্সিয়েট করি আমাদের টার্মিনোলজিতে আয়ুর্বেদে। তো আমরা দেখি যে আবার সেই প্রাজ্ঞাপরাধ, কোনো রকমের ভুল খাবার দাবার, কোনো রকমের ভুল অভ্যাস। আমার একটা অনেক এক্সপিরিয়েন্স মধ্যে একটা আমি যেটা ধরতে পেরেছি, একটা ফিমেল পেশেন্টের, ওনার ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, ঠিক আছে, ব্লাড ক্যান্সার, ইয়েস। তো ওনার কি হয়েছিল, ওনার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নাই, কিছু নাই। যখন হিস্ট্রি টেকিং নেওয়া হলো তখন জানতে পারলাম ছোটবেলার থেকে উনি লেবুর আচার আর খাট্টা জিনিস খুব বেশি খান। খুব বেশি মানে আমরা আচার কি, আচারের পোর্শন এইটুকু হয়, আমরা থালায় যদি নিই এইটুকু। I was amazed to listen from her that she used to take this much of pickle. মানে she was fond of pickle. এত ভালো লাগতো ওনার। উনি পাঞ্জাবি, ঠিক আছে, আমি যখন নর্থে ছিলাম। তো এটা আমি একটা সম্প্রাপ্তি, আমরা যেরকম এটিওপ্যাথোজেনেসিস আমাদের শাস্ত্রে বলে, আমি পেলাম যে আচ্ছা, সো দ্যাট ইজ আ থিং, নট জাস্ট আচার, মানে খাট্টা জিনিস খুব পছন্দ, তেঁতুলের জল, লেবু জল কনসেন্ট্রেটেড, ইয়া লেবু চিবিয়ে খেয়ে নিচ্ছে, ইউ মে লাগবে এটা ইনসেন, এইভাবে খাচ্ছে, হাইট অফ ইনস্যানিটি, কিন্তু ওনার পছন্দ। তো আমাদের শাস্ত্রে বলেছে যখনই আমাদের রক্ত, আমাদের রস রক্ত মাংস মেদা আসতে, মানে রক্ত ধাতুর যেটা একটা ভালো একটা বাজে, মানে একটা সার ভাগ একটা কিট ভাগ, গুড অ্যান্ড বেস্ট প্রোডাক্ট। বেস্ট প্রোডাক্টটা হলো পিত্ত। রক্তে যখনই পিত্তটা বাড়ে, রক্ত ওটাকে ফিল্টার আউট করে দিতে চায়, পিত্তটা শরীর থেকে বার করতে চায়। ওকে, এবার উনি যে এখানে পিত্ত বলতে কি বোঝাচ্ছ? এখানে পিত্ত যেটা বাত পিত্ত কফ আমি বলেছি, পিত্ত দু রকমের, একটা ভালো পিত্ত একটা বাজে পিত্ত, একটা নিরাম পিত্ত একটা সাম পিত্ত। সাম, আম মানে বিদ্যুষিত টক্সিন পিত্ত, টক্সিন সবসময় আমাদের শরীরের মধ্যে টক্সিন বনছে, ওটা এক্সক্রিট হয়ে যাচ্ছে পায়খানা দিয়ে, কিডনির মাধ্যমে, ইউরিন দিয়ে, অথবা সোয়েটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি ওয়েস্ট প্রোডাকশনটা বেশি হয়, ইয়া ওই ওয়েস্ট প্রোডাক্টটাকে বানাবার মতন আমরা যদি সম্প্রাপ্তি ঘটাক, মানে ওটার পজিটিভ এজেন্ট বেশি নিই, তখন পিত্ত আরো বেশি বাড়ছে। লেবু, খাট্টা জিনিস, এগুলোতে পিত্ত আরো বেশি বাড়ে। ওনার রক্ত দুষ্টি চরম চলে গেছে, যার ফলে ওনার
এই লিউকেমিয়াটা হয়েছে। মানে বডি বেসিক্যালি ওই যে জিনিসটা তুমি বললে যে পিত্ত দু রকমের হয়, একটা ভালো খারাপটাকে বের করে দেয় বডি থেকে, তো বডি ইনকেপেবল হয়ে গেছিল ওটা বের করা থেকে, তারপর আস্তে আস্তে ওগুলো ইনকেপেবল হয়েছিল, কিন্তু সাইমালটেনিয়াসলি সার এন্ড কিট ভাগটা বেশি বনছে। ওটাকে বানাবার জন্য যে বিল্ডিং ব্লক চাই, খাট্টা আইটেম, ওটা বেশি পাচ্ছিল শরীর, বেশি দিচ্ছিল, তাই জন্য অতি কোনো জিনিসে ভালো না। এবার আমি যদি বলি জল খাওয়া ভালো, ভেরি গুড, এবার জলের অতি যদি কেউ করে 10 লিটার করে জল খায়, ইজ ইট গুড? ইট ইজ নট গুড। কিডনিতে প্রেসার পড়বে, জল জমা শুরু হয়ে যাবে হঠাৎ করে, ওর অগ্নি মহাভূত জঠরাগ্নি কমে ওর খিদা লাগা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? অঙ্গসাদ, শরীরটা ঢিলা পড়ে যাবে, একদম মানে লেথার্জি চলে আসবে, ঘুমাবে, ঘুম থেকে উঠেও টায়ার্ড ফিল করবে, আরো ঘুমাই, তন্দ্রা, খুব বেশি তন্দ্রা, একটা নিদ্রা একটা তন্দ্রা, লেথার্জি বেড়ে যাবে। তো কোনো জিনিসের অতি ভালো না। ভালো আমি বললাম না, সাত্বিক খাবারও বেশি খেয়ে নিলে ওটা তামসিকে কনভার্ট হয়ে যাবে। বেশি খেয়ে নিচ্ছ, হজম করতে পারছো না, পেটে গিয়ে পড়ছে, কোনোটাই বেশি ভালো না। দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো, এই ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো, ওয়ান ওয়াজ দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটা আমি দেখেছি, এটা মডার্ন ভাষায়, আমাদের হিসাবে ওটা সোজা বাংলায় কি বলে? সোজা বাংলায় সংস্কৃতে তো আমি যকৃত ওদর বলবো, যকৃত অর্বুদ বলবো, ঠিক আছে? ক্যান্সারকে নর্মালি কর্করোগ বলে। ক্যান্সার ঠিক আছে, মানে আমি বলছি ওটা স্পেসিফিক্যালি কোন জিনিস? যকৃত বলে লিভার ক্যান্সার ছিল। ওকে, ঠিক আছে। তো ওই লিভার ক্যান্সারের কেসে যখন আমি দেখলাম যে অলমোস্ট, যেটা উনি আমাকে উনি যা ফাইল দিলেন, আমি দেখলাম যে লাস্ট স্টেজ, ডক্টরস হ্যাভ ডিক্লেয়ার্ড কি আর বেশি দিন না, ঠিক আছে। সো এগেইন কোথা থেকে আসলো, কেন আসলো, ওটা দেখে ওনার নাড়ি বুঝে যেই ট্রিটমেন্ট চালানো হলো, ইট ওয়াজ জাস্ট ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন। আমি বললাম না, সিম্পল অ্যাপ্রোচ রাখা, ওই হিসাবে যখন লিভার হেপাটোপ্রোটেক্টিভ মেডিসিন দেওয়া, মানে লিভারটাকে প্রোটেক্ট করার। একটা ছোট জিনিস, যে আয়ুর্বেদে টেস্টিং কিভাবে করে? আমাদের শাস্ত্রে যে টেস্টিং গুলো বলা হয়েছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওই টেস্টিং মডিউল এখন নাই, ওই মডালিটিস গুলো নাই এখন। তো মডার্ন যেগুলো আছে আমাদের শাস্ত্রে, যেগুলো আমি রিকালেক্ট করতে পারছি, ইভেন প্রেগনেন্সিতে বোঝা যায় কত মাসের বাচ্চা, ইয়া ইজ ইট গোয়িং টু বি মেল অর ফিমেল, এইগুলো এক্সপ্লেন করা ছিল আমাদের শাস্ত্রে, আমাদের ওই পুরোনো টেক্সটে, ক্লাসিক্যাল টেক্সটে। মানে একটা ওই প্রেগনেন্ট লেডির ইউরিন টেস্ট দিয়ে, ইয়া ওর হাব ভাব দেখে, কারণ কি আমি বললাম না, মন এন্ড শরীর অনেকটা কাছাকাছি, তো ওইগুলো দিয়ে বোঝা যেত যে এনার গর্ভে সন্তানটা ছেলে কি মেয়ে, কটা আছে, কোন মাসে আছে, খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ওটা তখন হবে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়তো এটাকে নিয়ে আরেকটু ঘাটবে, যারা এই নিয়ে এমডি করেছে ওরা এই জিনিসটাকে রিসার্চ করবে, কারণ কি আজকের দিনে পপুলেশন অনেক আছে, আর এগুলো নন ইনভেসিভ, মোস্টলি নন ইনভেসিভ, মানে কোনো ছুঁচ ফুচ ফোটানোর কিছু নেই। আমাদের শরীরে যে এক্সক্রিশন, ওগুলো মানে মূত্রের চিকিৎসা, ইউরিন, মালের চিকিৎসা, মাল, এগুলো দিয়ে বোঝা যায়। আমি সব যারা আমাদের পডকাস্ট দেখছে, আমি ওদেরকে বলবো যে ইউরিন থেকে বাজে গন্ধ আসা, সামথিং ইজ রং। ইউরিন একদম সাদা, একদম চচ্চলে পরিষ্কার, কি এত কেন? আর ইউ টেকিং এক্সেস অফ ওয়াটার, কি এসি বেশি ইউজ করছো, ঠিক আছে? বিকজ পেল ইয়েলো, হালকা বাইল, ওর মধ্যে হালকা ইয়েলো ওটা থাকে, ইউরিনে হালকা ওটা টেক্সচার থাকাটা দরকার। পায়খানাটা আজকাল সবাই কোমোড ইউজ করে, বাট আমরা বলি ইন্ডিয়ানটা ইউজ করা বেশি ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোমোড ইউজ করছো, তো কোমোডে দেখতে হবে পায়খানাটা কি ভাসছে কি ডুবে যাচ্ছে। এটা আমার পেশেন্ট দেখে আমি জিজ্ঞেস করি, আমার পেশেন্টও একটু আনকমফোর্টেবল হয়ে যায় যে আরে স্যার কি জিজ্ঞেস করছে। এটা ইম্পর্টেন্ট, সেলফ এক্সামিন করো। পায়খানাটা যখন কোমোডেতে জল থাকে অনেকটা, ওটা ভাসছে, ভাষা ইজ গুড, কিন্তু কিছু কিছু রোগে ওটাও ভাসে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর সিঙ্ক করে যাচ্ছে, কেন সিঙ্ক করছে? তো এই অনেক ছোট ছোট জিনিস, নন ইনভেসিভ, যদি আমরা অবজার্ভ করি, অবজারভেশন ইজ দ্য ফার্স্ট লাইন অফ মেকিং আ ডায়াগনোসিস অর হেল্পিং ইউ টু মেক আ ডায়াগনোসিস, এগুলো করা যায়। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, কামিং ব্যাক টু দ্য প্যাক্ট, তো ওই যে ক্যান্সার পেশেন্টের যখন ট্রিটমেন্টটা স্টার্ট করা হলো, ওটা কমপ্লিটলি ওনার আমাবস্থা, কারণ কি ত্রিদোষ চলছে, আমাবস্থা চলছে। আমার মেইন ছিল ওনার শরীরের মধ্যে থেকে ওনার ভালো পিত্তটাকে জাগানো অ্যান্ড যে আমাবস্থাটাকে সরানো। সো আই ওয়েন্ট উইথ দ্যাট অ্যান্ড ওনার রেজাল্টটা ভালো আসছিল। যতদিন উনি বেঁচেছেন, হি ওয়াজ অ্যাটলিস্ট পেইনলেস,
উনি বাজারঘাট করতে পারতেন, উনি বিছানা ছেড়ে দিয়েছিলেন, বিছানাগত ছিলেন না। সো যে কোনো প্যাথি হোক, বিট আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, যে কোনো প্যাথি হোক, যদি আমরা একটা পেশেন্টকে মিনিমাম মেডিসিন অ্যান্ড সোশিও ইকোনমিক্যালি অ্যাফোর্ডেবল যদি দিয়ে আমরা পেশেন্টকে অতটা মানে চালায়মান অ্যাক্টিভ রাখতে পারি, ইট ইজ গুড। অ্যান্ড যখন পেশেন্টকে বলে দেওয়া হয় যে আপনি তো কিছুদিন বাঁচবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বাঁচবেন, তো অটোমেটিকলি পেশেন্ট অ্যান্ড পেশেন্টের যে পরিচারক আছে, মেম্বার্স, ওরা একটা মেন্টালি একটা শক বলতে পারো, দে আর ট্রাইং টু কোপ আপ উইথ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, একটা স্ট্রেসে আসে। সো আই ফিল কি ঠিক আছে ওটা, কিন্তু ওদের আশাও বেড়ে যায় যখন ওরা দেখছে আরে আমাদের পেশেন্ট তো 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেল, তখন ওরা প্রথমে বলছিল যেন পেইনলেস ডেথ হোক, কিন্তু এখন বলছে যেন বেঁচে যাক, ওদের আশাটা বাড়ছে। সো সামওয়্যার ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। দে গট হোপ ইন আয়ুর্বেদ। তো একটা আয়ুর্বেদের অ্যাচিভমেন্ট ওটা, যে সামওয়্যার আয়ুর্বেদ ওয়েন্ট ইনসাইড অ্যান্ড ডিড সামথিং ভেরি লজিক্যালি। ফাউন্ডেশন যে আছে বাত পিত্ত কফ, ওর উপর কাজ করে। সো উই কুড এক্সপেক্ট কি না, যদি পেশেন্ট কিছু ভুল না করে, যেটা আমরা পাথ্যাপাথ্য, ওটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা তো কভার করলাম না। ডিসিপ্লিন পাথ্যাপাথ্য, ডুজ এন্ড ডোন্টস, কি খাবে কি খাবে না, পেশেন্ট স্পেসিফিকও আমরা দিই। অনেকরা কমপ্লেনও করে আরে আয়ুর্বেদিক মে যাই দেখাবো, অনেক কিছু বারণ করে দেবে খেতে, বাঁচবোটা কি খাবো তাহলে যদি সব বারণ করে দেয়? ইট ইজ নট লাইক দ্যাট। যেগুলো খেতে বলবে ওগুলো খাবে। যারা খুব টার্মিনাল ইল হয়ে গেছে, যেটা হি ওয়াজ টেলিং, একটা ভেজিটেটিভ স্টেটে চলে গেছে, তখন অটোমেটিকলি সবাই চাইবে যে আমি যেন বেঁচে যাই। ওগুলো পালন করলে কিন্তু খাবার থেকে তো বাঁচাটা বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, তো অটোমেটিক বুঝবে না মেডিসিন, এই লাইফস্টাইল, এই ডায়েট যেটা ইম্পর্টেন্ট। আর ডায়েট নিয়ে আমি বলবো আজকালকার দিনে সবাই ডায়েট চার্ট। না, তুমি একটা জিনিস যেটা বললে যে আয়ুর্বেদিকে গেলেই লোকজন ভাবতে শুরু করে যে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ডায়াবেটিস হলে কনসা মানে লোকজন খেতে পারে, কিছুই তো খেতে তো কিছুই পারে না। যদি অ্যালোপ্যাথির কথাও বলো, আমার তো মনে হয় না কিছুই অ্যালাউড থাকে, সবই তো বন্ধ। কোলেস্টেরল হলে সব তো বন্ধ হয়ে যায়। এখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে টার্মস গুলো আসে, গ্লাইসেমিক ইন্ডেক্স আজকাল এরা ইউজ করছে, গ্লাইসেমিক লোড এন্ড গ্লাইসেমিক ইন্ডেক্স। বাজরার রুটি খাওয়া, হ্যাঁ এগুলো বলে, আটা বাদ দেওয়া, এগুলো। এবার কি হচ্ছে, উইট, দেখো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। আজকের হিসাবে যদি আমি বোঝাই গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে কে কোন খাবারটা শরীরে ঢুকলো আর তাড়াতাড়ি গ্লুকোজটা ছাড়লো ব্লাড স্ট্রিমে, ও ততটাই ফাস্ট, আর কি কতটা স্লো। ফর এক্সাম্পল, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করছি, যেটা অনেকটা হয়তো আমাকে এগ্রিও করবে। যখনই আমি ট্রেকিং এ যাচ্ছি পাহাড়ের দিকে, পাহাড়ে কি করতে হবে, বেশি লোড নিয়ে ওঠাটা মুশকিল, ইউনো, কম বলে, হ্যাঁ না, কম লোড নিয়ে ওঠো। সো আই অলওয়েজ অ্যাডভোকেট পিপল টু ক্যারি ড্রাই ফ্রুটস। ইট কুড বি ক্যাশিউজ, ওয়ালনাট, আলমন্ডস, ইট কুড বি রেইজিনস, ডেটস, মানে কিশমিশ, খেজুর, কাঠবাদাম, কাজু। লোকজন প্রোটিন বার বা প্রোটিন বার পরে, ওগুলো আমি ন্যাচারাল সোর্সের কথা। এই যে সিডস, এগুলো কি করে, এরা খুব আস্তে আস্তে বার্ন হয় আমাদের পেটে। পেটটাকে হয়তো ভরলো না, ইয়া হয়তো একটু স্যাটিয়েট হলাম, স্যাটিসফাই হলো, কিন্তু ওটা এনার্জি আস্তে আস্তে দিচ্ছে। সো ইন দ্য লং রান সাস্টেইন করছে, যার ফলে একটা ট্রেকিং করছে, উঠছে, ও কিন্তু অনেকটা নিজেকে পারসিভ করতে পারছে। উপরে ও হেঁটে গেল, অতটা খিদে লাগলো না। কারণ কি, যদি আমরা ভরপেট খেয়ে নিই, প্রথমে তো ঘুম চাপবে, কারণ কি ব্লাড সার্কুলেশন আমাদের পায়ের থাইয়ে থেকে পেটের দিকে রিল্যাক্স করে দেয়, পেটের দিকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তখন কারণ কি খাবার হজম করতে হবে, অটোমেটিকলি তখন বডি লেথার্জিক হয়ে যায়। ও ট্রেকিং কি করবে, হাঁটবেটা কি? ঠিক আছে। সো যখনই ডায়াবেটিক পেশেন্ট ইয়া হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছে, এদের ডায়েট আয়ুর্বেদ ডাক্তারকে দিয়ে বানালে বেশি ভালো, বিকজ নারী অনুযায়ী ডায়েটটা বলবে, পার্সোনালাইজড প্রত্যেকের জন্য আলাদা। যেরকম সাবওয়েতে পাওয়া যায় না পার্সোনালাইজড কি হটডগ কি যেন বলে, আমি ওটা ফেভারিট না যে ওগুলো খাও, বাট আই এম জাস্ট ট্রাইং টু, যেরকম টেইলর, এখন তো টেইলর পাওয়া যায় না, পার্সোনালাইজড জামা প্যান্ট। ঠিক, একটা আয়ুর্বেদিক ডাক্তার পার্সোনালাইজড ডায়েট চার্ট বানিয়ে দিবে, আর ওটা বানানো কিন্তু টাফ। আমি অ্যাডমিট করব, অন ক্যামেরা অ্যাডমিট করব, আমার 3টা পেশেন্ট আমাকে অনেকদিন ধরে বলছেন আমাকে বানিয়ে দিন, আমি টাইম পাচ্ছি না যে ওনাকে বানিয়ে দিব, বিকজ কপি পেস্ট করাটা ইজ এ ইজি থিং। আমি কপি পেস্ট করতে পারি না, দে হ্যাভ ডিফারেন্ট নারিজ, ওনার ডায়েট প্যাটার্ন আলাদা, এন্ড সামবডি ইজ ভেজিটেরিয়ান, সামবডি ইজ পিওর ভেগান, তখন চেঞ্জ হয়ে সেই ওয়াইজ করতে হবে।
সো ইট গেটস টাফ অ্যাকচুয়ালি, অনেক টাফ হয়ে যায়। তো ওরকম সময় বার করে অ্যাপ্রোচ ওয়ান গুড আয়ুর্বেদিক ডক্টর, বলে কি স্যার আমার কি চেক করুন, আমার একটা ডায়েট বানিয়ে দিন, আমার এই ডিজিজ গুলো আছে, আমি চাই কমসে কম মেডিসিন অ্যান্ড গুড ডায়েট গুড লাইফস্টাইল দিয়ে আমি ঠিক করবো। দ্যাটস ইট। কেন ঠিক হবে না? রিভার্সিং এটাকেই বলে। এটা কি পরে তুমি যেটা বলছিলে না তোমার এক্সপেরিয়েন্সের ব্যাপারে, যে ওটা কি রিভার্স হয়েছিল তাহলে আলটিমেটলি? ইয়েস, সুগার পেশেন্টসও আছে, ব্লাড প্রেশারও পেশেন্টস আছে, যাদের আমি দেখেছি যে এবার কি হয়, দে আর অলরেডি অন আ ট্রিটমেন্ট, ওকে, ট্রিটমেন্ট চলছে অ্যালোপ্যাথিক চলছে। সো দে উইল কাম এন্ড দে উইল আস্ক মি ডাইরেক্টলি কি কিছু হবে, কিছু হতে পারে। সো আই স্টার্ট আ সাইমালটেনিয়াস একটা ট্র্যাকে আয়ুর্বেদিকটা চালাই, ঠিক আছে? বিকজ হঠাৎ করে কোনো মেডিসিনকে সরানো ইজ নট অ্যাডভাইজেবল ফ্রম মাই এন্ড, কারণ কি অলরেডি শরীরের হরমোন গুলো ওই মেডিসিনটাকে একসেপ্ট করে নিচ্ছে, ওই হিসাবে চলছে। সো ওয়েন body gradually shifts to normal rhythm, normal blood pressure, because blood pressure লোকরা ভাবে হার্ট খুব জোরে জোরে পাম্প করছে। It is not just the heart, it is the arteries and veins as well, the venules, arterioles and the capillaries, ওখানেও রিজিডিটি আছে শিরা উপশিরার মধ্যে। ইয়েস, ওটাকেও দেখতে হবে, শুধু হার্টের দিকে তাকালে হবে না। সো আয়ুর্বেদ goes to the tip of the capillaries, পুরো ক্যাপিলারিজ অব্দি গিয়ে ট্রিটমেন্টটা করে। হার্ট না, শিরা উপশিরা। যখন এখানে প্রেসার আমি কমাবো ক্যাপিলারিজে, অটোমেটিক হার্টের লোডটা কম পড়বে। ইটস আ ভেরি সিম্পল ফান্ডামেন্টাল ফিজিক্স। এক জায়গায় প্রেসারটা লোড পড়ছে কেন হার্টে, কারণ কোন জায়গায় ক্লগনেস আছে, ইয়া আর্টারিজ গুলো খুব অ্যাথেরোস্ক্লেরোসিস যেরকম ব্লকেজ আছে, ইয়া ওদের যে ফ্লেক্সিবিলিটিটা ওটা কমে গেছে। সো লাইন অফ ট্রিটমেন্ট শুড বি ভেরি সিম্পল, কিপ ইট সিম্পল। কমপ্লেক্স করতে কত সময় নেয়। সো যখন রিভার্সিংটা হয়, হোয়াট আই হ্যাভ সিন, পেশেন্টসদের প্রেশারটা আস্তে আস্তে সিস্টলিক ডায়াস্টলিক দুটোই নিচে 120/80 মানে 120/80 আমি ধরে চলি। আমি এই নিয়ে কারোর সাথে মতভেদ করব না। অনেকরা বলে যে বয়স্ক হয়ে গেছে তো 140/90 ইজ ওকে। হয়তো তুমি শুনতে পারবে যে হয়তো 60 বছর আছে, ওনার 140, 130, 90 ইজ ওকে বলে। হ্যাঁ ঠিক আছে, বাট আমি স্টিল সবাইদেরকে এটাই বলি, স্ট্রেস দিই যে না, 120-80 আশেপাশে থাকো, ইট ইজ গুড। ওটাকেই আমরা মেনটেন করতে পারবে চাইলে, যতটা চাও মেনটেন করো, হ্যাঁ ওটা মেনটেন হয়ে যায়। ওরা নিজেই দেখে যে না এবার হচ্ছে, ঠিক আছে। সো কোন ঘি চালানো, বিকজ এগেইন ব্লাড প্রেশার ইজ বিকজ অফ বাত, মেইনলি বাত, দেন পিত্তা। তো কোন ঘি চালানো, কোন চেঞ্জ চালানো, যেটা ডাক্তাররা বারণ করে, কোন সময় চালানো আর কোন সময় চালাবে না, ডায়েটে কি চেঞ্জ আনবে, এগুলো খুব দরকার। এগুলো খুব আমি বলবো একটা ভালো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে যখন চালাবে, বিকজ যখন আমি ঘি চালাই ওরকম প্রেশার, নর্মাল ঘি না, মেডিকেটেড ঘি। সোজা বাংলায় বলতে গেলে লাইফস্টাইলটাই আলটিমেটলি ম্যাটার করে যায়। লাইফস্টাইল অ্যান্ড যেখানে মেডিসিন দরকার ওখানে রাইট মেডিসিন রাইট টাইমে দেওয়াটা দরকার, তাহলে কিন্তু ওই যে রিভার্স মেকানিজমটা দেখা যায়, আস্তে আস্তে দেখা যেতে পারে। ঠিক আছে, পেশেন্ট নিজে বলে যে না আমি ফাইন, এখন ঠিক লাগছে, ও নিজেই বুঝতে পারে যে আমার এখন মাথা ঘোরায় না, ইয়া আমি ভালো ফাংশন করতে পারছি, নিজেই চেঞ্জ দেখতে হবে, নিজে চেঞ্জ। আমি মনে আসতে পারতাম, এখন আমার মনে আসছে জিনিসগুলো, আই ক্যান মেমোরাইজ দ্য থিংস, আই ক্যান রাইট পোয়েমস রাইট নাও। এই চেঞ্জ গুলো যখন আসে, লাইক তো অটোমেটিক রিকভারি হচ্ছে। পারফেক্ট।